আচ্ছা, আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের ব্যাকএন্ডে যে কোডগুলো আমরা করতেছি সেই কোডগুলো দেখবো। সো লাস্ট ক্লাসে আমরা একটু প্রজেক্ট দেখতেছিলাম যে প্রজেক্টটা আসলে কি কাজ করে, কিভাবে হচ্ছে আমরা ইউটিলাইজ করি বা কিভাবে হচ্ছে প্রজেক্টগুলো নিয়ে আমরা কমপ্লিট করি। সো প্রজেক্টে কি কি ফিচার আছে, কিভাবে হচ্ছে গিয়ে ওয়ান ফিচার থেকে আরেক ফিচার হচ্ছে যাচ্ছে, এগুলো হচ্ছে লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। এবার হচ্ছে আমরা একটু এর বিহাইন্ড দ্য কোড দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করতেছে, আমাদের ডেটাবেসের সাথে কিভাবে কানেকশন করা হচ্ছে, কোন কোন কোয়েরিজ ইউজ করা হচ্ছে, কিভাবে হচ্ছে গিয়ে আমরা ডেটাবেসের সাথে হচ্ছে আমাদের এই কোডকে মার্চ করতেছি, সবগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের আপনারা যে প্রজেক্টটা করবেন এটা দেখবেন কাইন্ড অফ হচ্ছে সিমিলার টাইপের কাজে অনেকটা হচ্ছে যে সার্চ করবে, হয়তো কারো ম্যানেজমেন্ট প্রজেক্ট থাকতে পারে বা একটু অন্যরকম থাকতে পারে। সো ওইটা দেখবেন যে ঘুরে ফিরে এই যে যে ফিচারসগুলো আমরা দেখাচ্ছি এই ফিচারসের মধ্যেই হচ্ছে ওয়ান বাই ওয়ান থাকবে। সো এইগুলো ভালোভাবে যদি দেখে পারেন বা এটা যদি বুঝতে পারেন তাহলে দেখা যাবে যে আসলে আপনার নিজের যে প্রজেক্ট এটা করতে গিয়ে তেমন একটা প্রবলেম বা তেমন একটা ইস্যু ফেস হবে না। আচ্ছা, তো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখি একটু খেয়াল করি যে আমাদের এখানে কি কি আছে, আমরা আবার একটু রিভিউ করি। এখানে আমরা বেসিক্যালি একটা ই-কমার্স সাইট করতেছি। আমি ফ্রন্ট এন্ডের কাজ করলাম না, আপনারা ফ্রন্ট এন্ড অলরেডি অনেকে পারেন ভালোভাবে। সো এটা আমাদের মিটের আগেই অনেক কিছু শেখানো হয়েছে। সেটা একটা ই-কমার্স সাইট যেখানে হচ্ছে আমরা কি করতে পারবো, একটা অ্যাডমিন হিসেবে হচ্ছে লগ ইন করতে পারবো, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টসগুলো আপডেট করতে পারবো, প্রোডাক্টসগুলো হচ্ছে ছবি দিতে পারবো, ডিটেলস দিতে পারবো, কিছু প্রাইসগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এন্ড দেন ইউজার যে আছে তারা হচ্ছে লগ ইন করে এই প্রোডাক্টসগুলো হচ্ছে বাই করতে পারবে। আর আমাদের একটা পেমেন্ট গেটওয়ে আছে এসএসএল কমার্স যেটা ইন্টিগ্রেট করা আছে, এটার থ্রুতে তারা হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের করা আছে। সো আমরা একটু যদি দেখি যে এখানে যদি রেজিস্টার করি আমাদের রেজিস্টার করতে হবে, আর যদি রেজিস্টার না করি তাহলে হচ্ছে আমরা লগ ইন করবো। সো আমরা একটা ধরুন ইউজার ওয়ান দিয়ে একটা রেজিস্টার করি। রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট, তারপর আমরা হচ্ছে লগ ইন করবো। সো লগ ইন এর আমাদের ইউজার ওয়ান দিব, আমরা যেই কনফার্মেশন দিলাম। এখন এখানে আমাদের জাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা, এটা একটু বড় দেখাচ্ছে কারণ আমি একটু বড় করে রাখছি, রিসেট করলে আমাদের ছোট বক্স হয়ে যাবে। সো এটা একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টে আমরা কাজ করতে হবে, কারণ অ্যাডমিন হিসেবে আমরা কি করতেছি শুধুমাত্র একটা প্রোডাক্ট ইন্টিগ্রেট করে রাখছিলাম আগে, আমরা চাইলে আরো মাল্টিপল প্রোডাক্টস অ্যাড করতে পারি। সো এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা কোয়ান্টিটি আপডেট করতে চাই, আপডেট করলে এখানে আমাদের কার্টে আপডেট হয়ে যাচ্ছে। সো আমি জুম করে দেখাই। সো আপডেট করতে চাইলে আরো কার্টে আপডেট হয়ে যাবে, আমাদের সাবটোটাল চলে আসছে। আবার যদি রিমুভ করে দিতে চাই দেন রিমুভ করে দিয়ে আমরা আবার ব্যাক করে এই ইনডেক্স পেজে চলে আসতে পারবো। দেন এখান থেকে আমরা চাইলে আবার এখান কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবো। তার মানে আমাদের কি আছে, একটা ইনডেক্স পেজ আছে যেখানে হচ্ছে আমরা প্রোডাক্টসগুলো রাখতেছি, দেন তার এগেইনস্টে কি করতেছি আমরা ব্যাক এন্ডে আরেকটা কার্টের হচ্ছে ব্যবস্থা করে রাখছি, যে কার্টে হচ্ছে আপডেটগুলো রাখবে। সো আমাদের যদি মাল্টিপল প্রোডাক্টস হয় মাল্টিপল আমরা কার্ট অ্যাড করতে পারবো, আর যদি না হয় তাহলে এভাবে করতে পারবো। এখানে আরো দুইটা অপশন আছে, চেক আউট আর কন্টিনিউ শিপিং। চেক আউট করলে আমরা কি করতে পারবো, যে পরবর্তীতে পেমেন্টে চলে যাবো, আর কন্টিনিউ শিপিং মানে আমরা আবার হচ্ছে এই ফার্স্ট পেজে চলে আসবো। সো অলরেডি কিন্তু কার্ডটা আমাদের যেভাবে আছে ওভাবেই রয়ে গেছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যখন কাজ করব, যতক্ষণ ইউজার লগইন থাকবে সে যদি কোনো কার্ড আপডেট করে এই কার্ডটা যাতে অলওয়েজ থাকে। কারণ আমরা যদি কন্টিনিউ শপিং করি অ্যাট লিস্ট কার্ড এখানে যাতে যেভাবে ছিল ওইভাবে যাতে সেভ থাকে। আচ্ছা, নেক্সট যদি আমরা প্রসিড করি চেক আউটে, তারপর আমাদের এখানে ইয়েস অর নো দিতে হবে, আমরা শিওর কিনা। শিওর হলে আমরা শিওর দিব, নট শিওর হলে হচ্ছে নট শিওর দিলে আমরা আবার ব্যাকে চলে যাব। সো আমরা পেমেন্টে যাচ্ছি। সো পেমেন্টে গেলে আমাদের এখানে একটা এসএসএল কমার্সের একটা ডেমো করা আছে, অর্থাৎ আমাদের রিয়েল লাইফে যেটা করি এটাই সেম, ডেমোর জন্য আমাদের জাস্ট লিংকটা চেঞ্জ করা লাগে, এছাড়া কিছু না। সো লিংকটা এসএসএল কমার্স থেকে প্রোভাইড করা হয়। আচ্ছা, নেক্সট আমরা যে কাজটা করব, মোবাইল ব্যাংকিং বা যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট পেমেন্টটা হচ্ছে আমরা সাকসেস করতেছি। তো সাকসেস করলাম, আমাদের এখন পেমেন্ট হয়ে গেল। দেন দেখেন পেমেন্ট সাকসেসফুল,
থ্যাংক ইউ ফর ইওর পারচেজ। দেন আমাদের ডিটেইলস গুলো আছে, যে ট্রানজাকশন গুলো আমরা রাখতেছি, করসপন্ডিং কিভাবে করা হচ্ছে, এটা কি ভ্যালিড কিনা, ব্যাংক ট্রানজাকশন ভ্যালিডেশন, অর্থাৎ যে ডিটেইলস গুলো হচ্ছে আমাদেরকে প্রোভাইড করা হয়। দেন আমরা যদি রিটার্ন মুভ করি, দেন আমরা এখানে ব্যাকে চলে আসবো। ইন দা মিন টাইম এইখানে আমরা যে ডেটাবেসে আমাদের অর্ডার চলে আসবে। সো আমাদের মোস্ট প্রবাবলি টেবিলের নাম ছিল হচ্ছে সিলেক্ট অর্ডারস 1 ছিল মনে হয়। সো এখানে দেখেন এখন এই যে আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারির একটা অর্ডার চলে আসছে, ইউজার আইডি 21। তার মানে 21 নাম্বার যে ইউজার, যেটা আমরা ক্রিয়েট করলাম মাত্র, সে একটা হচ্ছে অর্ডার কমপ্লিট করছে, যেটা হচ্ছে 9 তারিখ, 9 ফেব্রুয়ারিতে 1000 টোটাল প্রাইস। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন অ্যাডমিন থেকে যদি আমরা চলে যাই, তাহলে দেখেন অ্যাডমিন লগইন আছে, এখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাডমিন হিসেবে লগইন করব। সমস্ত রকমের অ্যাডমিন ছিল, অ্যাডমিন আমরা একটু দেখি। আচ্ছা, অ্যাডমিনটা আমরা একটু দেখে আসি আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল এখান থেকে। অ্যাডমিন ছিল হচ্ছে অ্যাডমিন A12345, এটা দিয়ে আমরা হচ্ছে সেভ করে রাখছিলাম। সো অ্যাডমিন সো এখানে দেখেন অ্যাডমিন দেওয়ার সাথে সাথে আমাদের কি প্রোডাক্টস এর লিস্ট তিনটা অপশন চলে আসছে, একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট আর হচ্ছে লগ আউট। সো ভিউ প্রোডাক্ট গুলো আমরা যে প্রোডাক্টগুলো অলরেডি আছে ওটা দেখতে পারবো। সো এখানে যেহেতু অ্যাডমিন কোনো কিছু কিনবে না, সো অ্যাডমিনের ক্ষেত্রে এই যে কোয়ান্টিটি বা ওই প্রাইস গুলো ওগুলো আসতেছে না, প্রাইস আসছে বাট কোয়ান্টিটি বা অ্যাড টু কার্ট ওই অপশনস গুলো থাকবে না। বাট যখন হচ্ছে আমি ড্যাশবোর্ড থেকে আবার প্রোডাক্ট অ্যাড করব, তখন আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো, আর ইউজার যখন আসবে তখন হচ্ছে সে ওগুলো দেখতে পারবে। তো চলো আমরা একটা নতুন প্রোডাক্ট যদি অ্যাড করি, সাপোজ আমরা হচ্ছে একটা কিবোর্ড অ্যাড করতে চাচ্ছি। কিবোর্ডের আমরা একটা ইমেজ নিলাম, মানে ডেস্কটপে আমরা হচ্ছে জাস্ট কিবোর্ড লিখে একটা, এখানে আমরা হচ্ছে এখন এই কিবোর্ডটা হচ্ছে অ্যাড করে দেব। সো আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে যে কিবোর্ড আমাদের একটা ইমেজটা আমরা ডাউনলোড করলাম, এটা নিলাম। দেন আমরা নেম কি দিলাম, ধরেন গেমিং কিবোর্ড, প্রাইস কত ধরেন 5000, আর ডেসক্রিপশন কি ধরেন দিস ইজ নাইস এলজিবিটি কিবোর্ড, আরজিবি কিবোর্ড। সো এটা হচ্ছে আমরা দিয়ে দেন হচ্ছে সেভ করে রাখলাম। সো প্রোডাক্ট সেভ হয়ে গেল। এখন আমরা যদি অ্যাড অ্যানাদার দিই, তাহলে আরেকটা প্রোডাক্ট সেভ করার জন্য চলে আসবে। আর যদি আমরা চলে যাই ভিউ প্রোডাক্ট, আচ্ছা আমি লগ আউট প্রেস করে দেব। সো এখানে আমি যদি হচ্ছে ভিউ প্রোডাক্টস এ যাই, প্রোডাক্টস গুলো দেখতে পাবো। সো এখানে দেখেন নতুন একটা কিবোর্ড অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের গেমিং কিবোর্ড। আচ্ছা বানানি কি স্পেলিং মিস্টেক হয়ে গেছে। সো এখানে 5000 হচ্ছে আমাদের গেমিং কিবোর্ডটা। সো আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা কিন্তু কোনোভাবে হচ্ছে গিয়ে ওই কার্ডে অ্যাড করতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না। সো আমরা যদি লগ আউট করে আবার ইউজার হিসেবে চলে যাই, সো তখন হচ্ছে আমরা কি করতে পারবো, এই গেমিং কিবোর্ড যেটা আমরা মাত্র অ্যাড করলাম, এটা হচ্ছে আমরা অ্যাড টু কার্ট করতে পারবো। সো এখানে আবার অ্যাড টু কার্টের অপশন চলে আসবে, সেখানে আমরা অ্যাড টু কার্ট করলে দেন আগের সেম প্রসেসে আমরা হচ্ছে কি পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ই-কমার্স সাইট। সো ই-কমার্সের মোটামুটি এই জিনিসগুলোই দরকার হয়, প্রোডাক্টস অ্যাড করা, প্রোডাক্টস রিমুভ করা, তারপর হচ্ছে কার্ডে অ্যাড করে পেমেন্টটা কমপ্লিট করা, দেন হচ্ছে আমাদের ইউজার আইডি বা অ্যাডমিন, এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করা। অ্যাডমিনের রেজিস্ট্রেশনটা আমরা দিচ্ছি না, কারণ অ্যাডমিন যেগুলো হয় এগুলো ক্রেডেনশিয়াল গুলো হচ্ছে বাই ডিফল্ট আমরা যখন সার্ভিসটা প্রোভাইড করি তখন কিছু দিয়ে দিই, নতুন করে আমরা অ্যাডমিন করি না, কারণ অ্যাডমিন সাধারণত একজনই থাকে। তার আন্ডারে যদি কোনো রোল বেস কাজ করতে হয় তখন ওইটা আমরা হয়তো চেঞ্জ করে অন্যান্য রোল দিই। যেমন এখানে আমাদের দুইটা রোল ইউজ করছিলাম আমরা ডেটাবেসে, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে ইউজার। সেখানে চাইলে আমরা ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ এরকম করে করে আরো মাল্টিপল রোল অ্যাড করে তাদের কাজগুলোকে আমরা লিমিটেড করে দিতে পারি। আচ্ছা এখন আসলে আমরা যে এই কাজগুলো কিভাবে হচ্ছে, সো আমরা একদম ফার্স্ট পেজে চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের ইউজার লগইন। সো ইউজার লগইন যে পেজটা আছে, আমরা একটু লগইন এখানে দেখি, ফাইন্ড আউট করি। হ্যাঁ, ইউজার লগইন পেজটা হচ্ছে এরকম। সো এখানে দেখেন নরমালি তেমন কিছুই নাই, জাস্ট আমরা একটা ইউজার লগইন টেক্সট লিখতেছি, দেন দুইটা টেক্সট বক্স দিচ্ছি আর হচ্ছে লগইন করতেছি।
সো এখানে আমরা কি করলাম, সেম ভাবে একটা ফর্ম ক্রিয়েট করলাম। এর আগে h2 একটা ট্যাগ দিয়ে ইউজার লগইন লিখে নিলাম। আর ফর্ম ক্রিয়েট করে কি করতেছি, ইউজার নেম নেওয়ার জন্য একটা ইনপুট বক্স নিচ্ছি যেটা হচ্ছে টেক্সট, আর পাসওয়ার্ড নেওয়ার জন্য একটা ইনপুট বক্স নিচ্ছি যেটা হচ্ছে টেক্সট। সো দুইটাই আমরা রিকোয়ার দিচ্ছি কেন, কারণ দুইটাই আমাদের দরকার, আমরা একটা মিসিং করতে পারবো না। তারপর নিচে লিখতেছি নিউ ইউজার, দেন লিংক দিয়ে দিচ্ছি নিউ ইউজার রেজিস্ট্রেশনের লিংকটা। তার মানে এই নিচের যে লাইনটা এইটা নিউ ইউজার রেজিস্টার নেম। সো রেজিস্টার করার জন্য আমাদের আলাদা একটা জেএসপি পেজ দিচ্ছি। সো ওই জেএসপি পেজের মধ্যে আমরা কি করলাম, এই লিংকটা দিয়ে দিলাম যে রেজিস্টার হিয়ার। সো রেজিস্টার হিয়ার দেখাবে এই লেখাটা, আর এটা যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে নিয়ে যাবে ইউজার রেজিস্টার.জেএসপি, যেটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করে ওইটা। সো ইউজার রেজিস্ট্রেশন আমরা একটা পেজ খুলে রাখছি অলরেডি, জেএসপি পেজ। এগুলো তো আপনারা প্রাড অপারেশনের সময় দেখছেনই কিভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান করা লাগে। সো ইউজার রেজিস্টারে কি আছে, যখন আমরা ক্লিক করব তখন কি চলে আসলো, ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার। আপনারা এখানে চাইলে আরো কিছু নিতে পারেন, আইডি নিতে পারেন বা ডেট অফ বার্থ নিতে পারেন, মোবাইল নাম্বার নিতে পারেন, অ্যাড্রেস নিতে পারেন, এটা আপনারা আরো অ্যাড করতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। জাস্ট ডেটাবেসের আপনাদের কি করতে হবে, টেবিলের কলামগুলো বাড়াইতে হবে যেগুলো দরকার, কারণ এক একটা জিনিসের এক এক পারপাস সার্ভ করে। যেমন আপনি যদি ব্লাড ম্যানেজমেন্ট টাইপের কিছু করেন তখন আপনার কি হবে, ব্লাড গ্রুপটা লাগবে। আপনার যদি হচ্ছে গিয়ে ধরেন আপনি এই সেম ই-কমার্স যদি নেন তাহলে আপনার কি হতে পারে, আবার অ্যাড্রেস অ্যাড করা লাগবে, ফোন নাম্বার অ্যাড করা লাগবে, তারপরে ধরেন মেল ফিমেল অ্যাড করা লাগতে পারে, কারণ প্রেফারেন্সের ব্যাপার আছে একটা। তারপর আপনি যদি আবার এখানে চিন্তা করেন যে আপনি হচ্ছে আরেকটা প্রজেক্ট করবেন যেটা দিয়ে হচ্ছে আপনি হয়তো স্টুডেন্ট টিচিং লাইনের যেটা আছে ইউনিভার্সিটি ম্যানেজ করবেন, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে কি লাগবে, স্টুডেন্টের এগেইনস্টে একটা করে আইডি জেনারেট করতে হবে, তারপরে স্টুডেন্টের কোর্স রিলেটেড কাজ থাকবে, কোর্সেস নামগুলো লিখতে হবে, হয়তো তার ব্যাচগুলো আপনাকে জানতে হবে, এইরকম টাইপ। আচ্ছা এখন ইউজার রেজিস্ট্রেশন আসে, এখানেও সেম। সো দুইটা ব্লক করছি আর কিছু না। এখন দেখি এটার এগেইনস্টে আমরা ব্যাক এন্ডে কি কাজ করতেছি, অর্থাৎ এখানে আমরা ইউজার রেজিস্ট্রেশনে যখন নেম আর পাসওয়ার্ড দিব তারপরে রেজিস্টার ক্লিক করব তখন কি হচ্ছে দেখি। সো এখানে অলরেডি দেখেন যে আগের মতো ফর্ম করা আছে ইউজার নেম আর পাসওয়ার্ড নেওয়ার জন্য, আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এইটা দিয়ে আমরা ইউজার লগইন দিয়ে দিচ্ছি। অর্থাৎ কেউ যদি রেজিস্টার্ড থাকে অলরেডি এই লগইনটা ক্লিক করলে তখন সে কি হয়ে যাবে, লগইন পেজে চলে যাবে, অর্থাৎ আগের পেজে চলে যাবে, এটা ইউজার লগইন.জেএসপি নামে আমরা খুলে রাখছি। আচ্ছা এখন এইখানে দেখি যে যদি এই ফর্মটা আছে, যে ফর্মটা আমরা ক্রিয়েট করে রাখলাম, অর্থাৎ এটা একটা ফর্মের আন্ডারে করা ইউজার নেম আর পাসওয়ার্ড, এখানে এই বাটনটা যদি আমি সাবমিট করি তাহলে কি কাজ হবে। সো বাটনটা সাবমিট করলে দেখেন আমরা অ্যাকশন দিয়ে রাখছি user.register save, এই একটা পেজ হচ্ছে সে মুভ করবে, এটা হচ্ছে আমরা সেভ করে রাখছি। সো এই পেজটাতে মুভ করলে কি হবে, এই পেজটাতে গিয়ে আমরা ব্যাকএন্ডের কাজগুলো করব, অর্থাৎ আমাদের ডেটাবেসে গিয়ে ইনসার্ট করব, তারপরে আগের পেজ থেকে ডেটাগুলো নিয়ে আসবো, এই রিলেটেড কাজগুলো হচ্ছে আমরা এখানে করছি। তার মানে রেজিস্টারের ফ্রন্ট এন্ডের পেজটা আমরা এখানে ডিজাইন করে রাখছি, আর যখন সে ক্লিক করবে তখন আমরা আরেকটা পেজে গিয়ে ব্যাক এন্ডে করতেছি। আমরা চাইলে সিমিলার পেজও করতে পারতাম, প্রবলেম নাই, বাট আপনারা অন্য একটা পেজে গেলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে বুঝতে, এই কারণে করা। আর মেথড দিলাম হচ্ছে পোস্ট। পোস্ট মেথডের কি কাজ করে, যখন পোস্ট মেথড করব তখন দেখবেন যে এই যে উপরে লিংক আছে, লিংকের সাথে সাথে আপনার কোনো কিছু যাবে না, শুধুমাত্র আপনি ক্লিক করলে সে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। ধরুন আমি লগইনে যদি ইউজার আর ইউজার 1 লিখি তাহলে দেখবেন, আমি একটু এটা কিছু এই লিংকটা একটু খেয়াল করবেন যে এখানে কোনো কিছু দেখা যাবে না, অর্থাৎ যখন সে এক পেজ থেকে আরেক পেজে যায় সেই লিংকে কোনো ভ্যালু নিয়ে যাবে না। বাট যখন আপনি গেট মেথড ইউজ করবেন, গেট মেথডে আপনি যতগুলো টেক্সট বক্স ইউজ করছেন আগের পেজে, অর্থাৎ ফর্মের মাধ্যমে যেগুলো আপনি নেক্সট পেজে নিয়ে যাচ্ছেন, এখানে যে আমরা কোডটা করলাম, ধরেন এখানে যে ফর্মটা ক্রিয়েট করছে এখানে দুইটা টেক্সট বক্স আছে, একটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা, এইটা লিংকের মধ্যে চলে যাবে অ্যাড আকারে। এই যে লিংকটা যাবে, ধরেন এইটার লিংকটা কোথায় যাচ্ছে, অ্যাকশন টিপ দিলে ইউজার রেজিস্টার save.jsp, এইটার সাথে স্ল্যাশ করে ইউজার নেম যেটা আছে ওইটা চলে যাবে, দেন এন্ড দিয়ে আবার হচ্ছে কি পাসওয়ার্ড চলে যাবে। এখন এইটাতে গেলে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। সুবিধা কি, যে আমি দেখতে পারবো আমি আইডিয়ার পাসওয়ার্ডটা ঠিকভাবে দিচ্ছি কিনা। অসুবিধা কি, যে পাশে থেকে যদি কেউ বসে থাকে সে কিন্তু ওই লিংকের মধ্যে দেখে ফেলতে পারবে যে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড কি দিচ্ছেন। সেই কারণে এটা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ইউজ করতে হবে যে আমরা কি গেট মেথড ইউজ করব নাকি পোস্ট মেথড ইউজ করব। পোস্ট মেথড করলে এটা হাইডিং অবস্থায় থাকবে, গেট মেথড ইউজ করলে এটা ভিজিবল থাকবে। সো এটা আমাদের উপর ডিপেন্ডস করে। এখন এমন যদি হয় যে যেখানে আমাদের কোনো সেনসিটিভ ডেটা নাই ওটা আমরা ভিজিবল রাখতে পারি আমাদের কনফার্মেশনের জন্য, বাট সেনসিটিভ কোনো ডেটা থাকলে ওটা আমরা রাখবো। যেমন এখানে পাসওয়ার্ড একটা সেনসিটিভ ডেটা,
কেউ যদি পাসওয়ার্ড জেনে যায় সে লগ ইন করে ফেলতে পারবে আমার ই-কমার্সে, পরে উল্টাপাল্টা অর্ডার দিয়ে দিতে পারবে। সো আমরা এখানে কি করবো, হাইড অবস্থাটা সেটা পোস্ট মেথডে যখন এই বাটনটা ক্লিক করবে, রেজিস্টার বাটনটা, তখন আমরা এই পেজে চলে যাবো, ইউজার রেজিস্টার সেভ। সো ইউজার রেজিস্টার সেভে কি হচ্ছে এখন একটু দেখি। আগের পেজ থেকে যে দুইটা ভ্যালু আসলো যেটা ফর্মের আকারে, তাদের দেখেন এখানে আইডি ছিল, সরি নেম ছিল, নেম হচ্ছে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। এই নেমটাকে আমরা হচ্ছে ট্র্যাক ডাউন করতে পারি, অর্থাৎ এই নেম দিয়ে আমরা এই বক্সগুলোকে ট্র্যাক করি। সো পরের পেজে আমি এইগুলোকে ট্র্যাক করলাম request.get প্যারামিটার দিয়ে, আগের পেজ থেকে যে ইউজার নেমটা চলে আসলো এটা ট্র্যাক ডাউন করে আমি ওইটা স্ট্রিং এ রাখলাম, প্রথমটা রাখলাম ইউজার নেমে, পরেরটা পাসওয়ার্ড। এখানে সিমিলার নেম দেওয়া হচ্ছে, আপনারা ডিফারেন্ট নেম দিতে পারেন, অর্থাৎ আপনারা এইখানে যেটা ইউজ করবেন ইউজার নেম বা পাসওয়ার্ড এইটা, আর request.get প্যারামিটার অর্থাৎ এইটা দুটো সেম থাকতে হবে। কারণ আগের পেজ থেকে যেটা পাঠাচ্ছেন পরের পেজে যদি এটা ক্যাচ করতে চান তাহলে আপনাকে দুইটার নেমটা সেম থাকতে হবে। সো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, বাট স্ট্রিং আপনি যে কোনো নেম দিতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি এইখানে অন্য কিছু দিয়ে থাকেন, এখানে যদি শুধু নেম দেন বা ইউজার আইডি বা আপনার যে অনুযায়ী দরকার ওটা যদি চেঞ্জ করেন তাহলে সেম প্যারামিটার গেট করার সময় চেঞ্জ করে দিবেন। নেক্সট আমরা কি করলাম, আচ্ছা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে এসকিউএলটা যেটা আমরা হচ্ছে ক্রুড অপারেশনে দেখাচ্ছি, যে ক্রিয়েট করার জন্য এসকিউএলটা ইম্পোর্ট করতে হয়। সো আমরা কি করব, ইম্পোর্ট java.sql.star, এটা হচ্ছে আমাদের এসকিউএলটা ইউজ করার জন্য। নেক্সট আমরা এসকিউএল কানেকশন বিল্ড করব। সো আমরা প্রথমে একটা নাল কানেকশন নিয়ে নিলাম। সো কানেকশন হচ্ছে আমাদের একটা কি ক্লাস, ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটার ভ্যালু হচ্ছে নাল, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেটা হচ্ছে নাল। দেন আমরা হচ্ছে এই আমাদের যে টেমপ্লেটস গুলো আছে ওগুলো হচ্ছে ফিল আপ করব। ফার্স্ট আমরা কি করতেছি, ক্লাস কল দিচ্ছি কোন ক্লাসটাকে, যেটা হচ্ছে ওরাকল ড্রাইভার। সে কি করবে, জেডিবিসি ড্রাইভারটা কল দিবে, যেটা হচ্ছে একদম ফার্স্টে ওই যে আমরা ওজেডিবিসি যে এইটা যে নিয়ে নিছিলাম আমাদের এই ফাইলের মধ্যে। সো এটাতেও খেয়াল আছে যে একটা লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে আমরা যে ওজেডিবিসিটা নিয়ে নিছি এটা। সো এই ওজেডিবিসি যেটা 8 এটা আপনাদের ইউজ করতে হবে যখন আপনারা জেডিবিসি কানেকশন করবেন, এটা এখানেও রাখতে হবে, আবার আপনাদের যে টমক্যাট আছে তার মধ্যে একটা লাইব্রেরি আছে ওটাতেও রাখতে হবে। এটা তো আমি মনে হয় দেখাই দিয়েছিলাম ফার্স্টে, তারপরে আবার একটু রিভিউ করি। ধরেন আমাদের এইখানে টমক্যাট আছে হচ্ছে এই যে অ্যাপাচি টমক্যাট 10 আছে, এখানে যে লিব নামে ফোল্ডার আছে এখানে দেখবেন ওজেডিবিসি আমরা 8 রেখে দিয়েছি, এই যে 8 আমরা এসকিউএল ক্লাসের জন্য 8 রাখলেই এনাফ, এর পরের ভার্সন দরকার নাই। সো আমরা 8 রাখবো, এটা ইন্টারনেটের সোর্সে পাওয়া যায় অথবা আমি যে ফাইলগুলো দিছি ওগুলোর মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নেই। সেটা কপি করে এখানে নিয়ে আসতে হয়। সো ওই যে ক্লাসটা যেটা ওই জার ফাইলের মধ্যে আমরা নিয়ে আসতেছি ওইটাকে কল দিলাম, দেন ড্রাইভার ম্যানেজার দিয়ে গেট কানেকশন দিয়ে আমরা হচ্ছে এখন ভার্সনটা বলতেছি যে আমরা কোন ভার্সনটা ইউজ করব। সো আমরা জেডিকের ওরাকলের লোকাল হোস্ট ইউজ করতেছি। লোকাল হোস্টটা বাই ডিফল্ট 1521 থাকে আর এক্সপ্রেস এডিশন থাকে। এইখানে আমরা লোকাল হোস্ট দিচ্ছি কারণ আমরা আমাদের কম্পিউটারকে সার্ভার হিসেবে ইউজ করতেছি। যদি আপনারা যখন অনলাইন বেসড কাজ করবেন ক্লাউডে, তখন আপনাদের যে হোস্ট লিংকটা থাকবে ওই লিংকটা তখন প্রোভাইড করবে, যেখানে আপনারা ডেটাবেসে সেভ করবেন ওইখানে যে একটা লিংক আছে ওইটা আপনাদের প্রোভাইড করবে, ওইটা ওইখান থেকে জেনারেট হবে। ওইটা আপনারা যখন হোস্টিং ডোমেইন হোস্টিং কিনবেন তখন এখানেই লিংকটা প্রোভাইড করা হবে যে আপনি কোন হোস্টিং, ধরেন কেউ কিনলো www.ecommercesite.com, সো ওইটা দিয়ে স্ট্যান্ড যে আপনি যখন ডেটাবেস ইউজ করতে যাবেন তখন এই ডেটাবেসের একটা লিংক থাকবে, সো ওই লিংকটা আপনাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ডেটাবেসের ইউজার নেম আর পাসওয়ার্ড। ডোমেইন হোস্টিং এর প্রাইস কেমন হতে পারে? ডোমেইন হোস্টিং আসলে ভ্যারি করে, এটা ধরেন কিছু কিছু টাইমে অনেক প্রোভাইডাররা ফ্রিও দিয়ে থাকে, আবার কিছু কিছু টাইমে আপনারা মিনিমাম 5000-6000 টাকা করে কিনতে হতে পারে, ইয়ারলি সাবস্ক্রিপশন বেস কিনতে হবে। স্যার আমি যদি আমার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট খুলতে চাই যেটা হলো আইটি সার্ভিস দিবে, তাহলে এটার জন্য আমরা কোনো বার্নে গেলে ভালো হবে নাকি ওয়ার্ডপ্রেসে গেলে ভালো হবে? এটা ডিপেন্ডস, আইটি সার্ভিস করবেন। জি, আইটি সার্ভিস বলতে এখানে কি রাখবেন আপনি? আমি আইটি সার্ভিস প্রোভাইড করব। কি সার্ভিস প্রোভাইড করবেন? আইটি তো অনেক সার্ভিস হয়, ওই তো যেগুলো আইটি সার্ভিস তো ধরেন এই যে কম্পিউটার পার্টস ঠিকঠাক করা এগুলো একটা সার্ভিস। না, আমি সফটওয়্যার রিলেটেড সার্ভিস প্রোভাইড করব। এখন আপনার যদি পারপাস থাকে শুধুমাত্র ক্লায়েন্টকে ভিজিবল রাখা, জি, সো আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন, যেখানে আপনার ক্লায়েন্ট বেশি আসবে না, হয়তো 2-3 মানে সে চাইলে এটা কম্পিউটারেও আমার ওয়েবসাইট ওপেন করে দিতে পারবে, মোবাইলেও ওপেন করে দেখতে পারবে। এটা দুই ক্ষেত্রেই পারবে, মার্নেও পারবে ওয়ার্ডপ্রেসও পারবে, এটাতে কোনো প্রবলেম নেই। আমি যেটা বলতেছি আপনার পারপাস কি, যে এখানে কি ইউজার আসবে কিনা,
জি জি হিউজ ইউজার আসবে। হ্যাঁ, এট এ টাইম তো আসবে না। সো এট এ টাইম যদি হিউজ ইউজার না আসে, তাহলে আপনি নরমালি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন, যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ ইউজ করে। ওইটা কোনো ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব টেকনোলজির মধ্যে পড়ে না। ওইটা জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতেছেন। আর যেটা হচ্ছে কি আপনার যদি কোনো স্ট্যাক, যেটা বড় বড় কোম্পানি করে, তারা নিজেরা নিজেদের স্ট্যাক দিয়ে হচ্ছে ডেভেলপ করে। কেন? কারণ ওগুলো সাস্টেনেবল হয়। সাস্টেনেবল, অনেক ইউজার অনেক ডেটাগুলো লোড নিতে পারে। বাট ওয়ার্ডপ্রেসের লিমিটেশন আছে। ওয়ার্ডপ্রেসে যেমন আপনি 4000 ইউজার এট এ টাইমে বেশি হিট করলে ওটা ওয়ার্ডপ্রেস আর ট্যাকল করতে পারে না, ট্রাফিক হয়ে যায়, সার্ভার ক্র্যাশ করে এরকম। সো আপনার এটা ডিপেন্ডস করে যে আপনি কোন পারপাস সার্ভ করতেছেন। এখন ধরেন যারা বোর্ডের ওই যে এক্সাম টাইমে যে আমাদের প্রেশারটা আসে, জি ওরকম টাইপের প্রেশার কি আপনার ওয়েবসাইটে আসবে কিনা, তাহলে আপনাকে এই ওয়ার্ডপ্রেস তো দূরের কথা, মানে আপনি তখন ওই শপিফাই বা ভালো কিছু ইউজ করলেও কাজ হবে না। তো স্যার মারনে গেলে কি ভালো হয়? হ্যাঁ, অবশ্যই স্ট্যাকের উপর ডেভেলপ করলে অবশ্যই ভালো। আপনি যখন স্ট্যাক একটা বলতে stack- কি বুঝে? মান স্ট্যাক ডেভেলপমেন্ট? না, স্ট্যাক অনেক স্ট্যাক আছে। মার্ন স্ট্যাক আছে, ডটনেট এর স্ট্যাক আছে, আপনি পিএইচপি লারাভেলের স্ট্যাক আছে, তারপর পিএইচপি পাইথনের স্ট্যাক আছে, জ্যাকো যেটা বলি স্ট্যাক মাল্টিপল। আমাদের জেএসপি এর একটা সার্ভার স্ট্যাক আছে আলাদা করে স্ট্যাক, এটাও একটা স্ট্যাক। স্যার আপনার তো অনেক নলেজ আছে, আপনার মধ্যে বেস্ট স্ট্যাক কোনটা হয়? যেটা হলো এখানে বেস একটা- বলতে কিছু নাই, একটা প্রতিনিয়ত দুইটাও রিলিজ হচ্ছে। একটা দুইটাও প্রতিনিয়ত রিলিজ না হলেও মানে আপনার তো একটা লং অভিজ্ঞতা আছে, আপনার মধ্যে কোনটা একজন নিউ কমারের জন্য কোনটা ভালো হয়? যেটা আমি ধরেন ইংলিশ শিখতে পারি, আমি ফ্রি কোড ক্যাম্প থেকে আমি শিখে নিতে পারবো। এইটা ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি আপনি কি পারপাস করতে চাচ্ছেন। কারণ আমরা যখন কর্পোরেট স্টাইলে যাই, কোন কার জন্য ডেভেলপ করতেছি, তার বাজেট কেমন, তার রিকোয়ারমেন্টস কেমন, এগুলোর উপর ভ্যারি করে আমরা স্ট্যাক চুজ করি। আমরা কিন্তু এমনি যে আমার কোম্পানি এই স্ট্যাকে কাজ করে বলে আজীবন এই স্ট্যাকে কাজ করবে এরকম না। কোন একটা কোম্পানি বা কোন একটা প্রোভাইডার কাজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের উপর। এখন আপনার যদি রিকোয়ারমেন্টস থাকে যে আমি ভাই অল্প বাজেটে একটা কাজ করতে চাই, আমার এত ইউজার নেই, আমি জাস্ট আমার পেজটা রান করতে চাই, তখন আগে আমি বলবো যে তাহলে আপনার এত কষ্ট করে স্ট্যাক ডেভেলপ করে এত ডেভেলপার নিয়ে কাজ করার দরকার নেই। আপনি হয়তো ছোট একটা ডেভেলপার না অ্যাকচুয়ালি ওইটা ড্র্যাগ এন্ড ড্রপ বলি, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা আপনি ওয়েবসাইট বানাতে পারেন। ওয়ার্ডপ্রেসে কি হয়, আমি প্লাগইনস গুলো অ্যাড করি, ড্র্যাগ এন্ড ড্রপ করি, কিন্তু ওয়ার্ডপ্রেসের ল্যাকিংস গুলো কি যে অনেক স্লো হয়ে যায় যখন আপনি বেশি প্লাগইন ইউজ করেন, তারপরে বেশি ইউজার হলে সেটা ক্র্যাশ করে, স্টোরেজটার একটা ক্যাপাসিটি লিমিটেশনস আছে, তারপর এটার লোডিং টাইমটা একটু বেশি নেয়, এরকম ব্যাপারগুলো থাকে ওয়ার্ডপ্রেসে। আর আপনি যদি বলেন যে না আমার এখানে আমি খুব ফাস্টার কাজ চাই, তখন আমরা চলে যাই ডটনেটে সি শার্পের রেসপন্স টাইম খুব ভালো। কিন্তু আবার আপনার যদি মনে হয় যে না আমার যে প্রোগ্রামটা আছে বা আমার যে সিস্টেমটা এটাতে হিউজ পরিমাণ ডেটা থাকবে, আমার স্লো হোক বাট হিউজ ডেটা, যেমন আমরা মেশিন লার্নিং ইউজ করি। সো মেশিন লার্নিং বেস যে মডেলগুলো ইমপ্লিমেন্টেড থাকে ওগুলাতে দেখবেন যে, যেমন আপনি যদি একটা এক্সাম্পল দিই, যেমন চ্যাট জিপিটি বলেন বা ডিপসিক বলেন, এদের রেসপন্স টাইম কিন্তু অনেক লং টাইম হয়। এটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে থিঙ্কিং করে আপনাকে একটা রেসপন্স দেয়। ওদের কিন্তু ফাস্টার রেসপন্স করাটা প্রায়োরিটি না, ওদের প্রায়োরিটি হচ্ছে আপনাকে কতটুকু এফোর্ট মানে এফেক্টিভ রেসপন্স দিতে পারছে বা অ্যাকুরেট। সো ওই ক্ষেত্রে আমরা যখন ইউজ করি তখন হচ্ছে আমরা ওই যে পাইথন সার্ভারে চলে যাই, কারণ ওখানে অনেক ব্যাকএন্ডে হিউজ পরিমাণ ডেটা আমাদের দরকার হয়। সো এইটার উপর ডেভেলপ করেই হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারগুলো নিই, যে আমাদের আসলে পারপাসটা কি। সো আপনার পারপাস যদি থাকে যে কম, তাহলে আপনি কম জিনিস ইউজ করবেন। আপনার যদি পারপাস থাকে একটা মিড লেভেল বিট, আপনার পারপাস যদি বেশি থাকে বেশি। যেমন আবার ব্যাংকের ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্যাংকের সাথে বাইরের যে ট্রানজাকশনগুলো হয় এগুলো মেইনটেইন হয় ওরাকল সার্ভার দিয়ে। সো ওরাকল সার্ভার যদি এখানে স্ট্যাকটা যদি ওরাকল ইউজ না করেন, তাহলে কি হবে, আপনি বাইরের সাথে ইন্টারন্যাশনাল মেইনটেইন করতে পারবেন। আবার কিছু কিছু জায়গায় এসকিউএল সার্ভার ইউজ হয় ইন্টারনালি ট্রানজাকশনগুলো মেইনটেইন করার জন্য। সো এইটা অনেকাংশে আমাদের পারপাসের উপরে ডিপেন্ড করে যে আমরা কোন স্ট্যাক চুজ করব। আর স্ট্যাক ভালো বলতে কিছু নাই, কারণ প্রতিনিয়ত স্ট্যাক রিলিজ হচ্ছে। যেমন লাস্ট দেখলাম ডটনেট এর খুব ভালো একটা ভার্সন আসছে, যেটা হচ্ছে যতগুলো স্ট্যাক আছে সব থেকে ফাস্টার হয়ে গেছে। আবার এরপরে আবার সার্ভলেট আরেকটা রিলিজ করে যেটা আরো ফাস্টার হয়ে যায়। সো ওনারা নিজেরা কম্পিটিশন করতেছে। সো একবার একটা ভালো হয়ে যায়, তারপরে কেউ চায় যে আরেকটা ওকে বিট করতে। সো ওদের কম্পিটিটর অনেক বেশি। বাট আমাদের চুজ করা লাগে আমাদের রিকোয়ারমেন্টস আমরা কিভাবে চাই। আবার যখন আপনি একটা বড় ওয়েবসাইট ডেভেলপ করবেন, যেমন আপনি যদি চিন্তা করেন ছোট একটা ওয়েব প্রোগ্রামিং করে একটা ডেভেলপিং করবেন, তাহলে আপনার যে খরচটা হবে, ধরেন আপনার হাইস্ট গেলে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপ এখন আমি শুনছি 10,000 to 15,000 অনেকে করে দেয় ওয়ার্ডপ্রেস এর। আবার অনেকে শুনছি 2-3 হাজার টাকাও করে দেয়। বাট আপনি যদি একটা কোম্পানির কাছে যান, গিয়ে যদি বলেন যে আমি একটা
ওয়েবসাইট বানাতে চাই যেখানে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম থাকবে, আপনাকে 20 থেকে 30 লাখ টাকা খরচ করতে হবে। সো এত এটা ডিফারেন্স বুঝি নেই, এটা লাস্ট 20 থেকে 30 লাখ টাকা বললাম যে আপনি যদি ওয়েব প্রোগ্রামিং এ কোনো একটা ই-কমার্স সাইট ইউজ করতে চান বা ক্রিয়েট করতে চান কোন একটা ডেভেলপার কোম্পানি দিয়ে, আপনাকে 20 থেকে 30 লাখ টাকা খরচ করতে হবে যদি একদম নিজের মতো করে নতুন রিভাইজ করে করতে হয়। কারণ কি ওইখানে অনেকগুলো ডেভেলপার থাকবে, এখানে অনেকগুলো কাজ হবে, এখানে ব্যাক এন্ডের ডেটাগুলো থাকবে, যেমন ওয়ার্ডপ্রেসের আপনি এক্সট্রা করে ডেটা অ্যালোকেট করতে পারবেন না, ডেটাবেসে আপনি জাস্ট যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন, ওদের যেটা প্রোভাইড করা আছে। বাট এখানে কি আমরা নিজেরা বানাচ্ছি না, আলাদা করে আমাদের রিকোয়ারমেন্টসের উপরে আমরা জয়েনিং করতেছি, আমরা কাজ করতেছি, তো এগুলো অনেক টাফ কাজ। যখন একটা ডেভেলপিং কোম্পানিতে এগুলো যায় তো সবাই তো কাজ করে, একটা টিম কাজ করে, ধরেন একটা 2 জন বা 4 জনের, এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি, বা 5 জনের একটা টিম কাজ করে, সো সবার স্যালারি আছে, এটার উপর স্যালারি আসবে, ওইটার যে ডেভেলপিং এফোর্ট তারা করবে। আর একটা ভালো সফটওয়্যার করতে গেলে এখন আছে 6 মাস 1 বছর লেগে যায়, সো 1 বছর পর্যন্ত এটা চলবে, এটার যে বেনিফিটস গুলো আপনাকে দেখানো হবে, সো ওইটার কস্টিং আর ওয়ার্ডপ্রেসের 2-3 হাজার টাকা কস্টিং সেভ হবে অবভিয়াসলি। সো এটার সাস্টেইনেবিলিটি অনেক চেঞ্জ হবে। ওয়ার্ডপ্রেস যদি যে কোনো দিন বলে যে আমি এখানে প্লাগইনস গুলো আরো দাম বাড়াই ফেলছি, আপনার কিছু করার নেই, ওগুলো ইউজ করতে হবে। বাট এটা তো আপনি অলওয়েজ আপনার নিজের মতো করে ইউজ করতেছেন, এটা আপনি চাইলে মাল্টিপল জায়গায় ইমপ্লিমেন্টও করতে পারবেন। যাই হোক, যদি এখন ওইটা আমরা একটু অফ টপিকে চলে গেছি, অনেক কিছু বলছি, আমরা আবার পরে আমরা একটু আমি যদি ইয়েতে আসি, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্টে আসি, আর যদি মার্জ স্ট্যাক ধরি, আচ্ছা এগুলো অফ টপিক, এগুলো আমাদের এই প্রজেক্টের সাথে রিলেটেড, ওগুলো আমরা পরে কথা বলবো, ঠিক আছে? তো আপনি বলছেন দেখেন অনেকক্ষণ বললাম, বাট আমরা প্রজেক্টের বাইরে এখন আপাতত না যাই, ক্লাস করছি। আচ্ছা সো আমরা কি করব এখন? সো ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিব। সো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে দেন হচ্ছে আমাদের এটা কানেক্টিভিটিটা হবে। দেন আমরা আমাদের কোয়েরিটা লিখব, প্রিপেয়ার স্টেটমেন্টে আমরা যেভাবে যে প্রাড অপারেশনটা দেখছি সেইভাবে ইনসার্ট আর কোয়েরিটা আমরা স্টেটমেন্টে দিব। এখানে কি কি দিচ্ছি? ইউজার নেম আর পাসওয়ার্ড যাচ্ছে, আর রোল নামে দেখেন আরেকটা আমাদের ডেটাবেসে আরেকটা কলাম আছে। সো আমাদের ডেটাবেসে রোল নামে একটা কলাম ছিল, এখন এইখানে আমরা রোল বেসটা কিভাবে করব? বাই ডিফল্ট দিয়ে দিব। যদি কোন একটা ইউজার হচ্ছে এখানে লগইন করে বা রেজিস্ট্রেশন করে, তাহলে আমাদের রোলটা কি থাকবে? কাস্টমার, মানে আমাদের ডেটাবেস অনুযায়ী যে একটা কাস্টমার সে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতেছে। আর যদি অ্যাডমিন রেজিস্ট্রেশন থাকে ওইটা আমাদেরকে এখানে অ্যাডমিন বলে দিতে হবে। সো অ্যাডমিন রেজিস্ট্রেশন আমরা সফটওয়্যারের মাধ্যমে করতেছি না, ওইটা আমরা ডিরেক্ট ডেটাবেসে এন্ট্রি করে করতেছি। সো অ্যাডমিন রেজিস্ট্রেশন আমরা করতেছি না, বাট যদি করতে চাই তাহলে সেম ভাবে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই রোলের জায়গায় আমরা অ্যাডমিন বসায় দিব। তাহলে আমরা যখন সার্চিং করব তখন আমরা সার্চ করব কি দিয়ে? যখন আমাদের লগইন করব, লগইন করার সময় আমরা সার্চ করব হয় কাস্টমার থাকবে অথবা অ্যাডমিন থাকবে। আপনি যদি আরো রোল ইউজ করতে চান, যে ওই যে সেলস এক্সিকিউটিভ, ম্যানেজার, তাহলে আপনাকে কি রোলগুলো আরো বাড়াইতে হবে। এখানে রোলের জায়গায় আপনি আরো চেঞ্জ করে অ্যাডিশনাল রোলগুলো করবেন। ফাইন, সো এটা হচ্ছে আমরা দিলাম। দেন স্ট্রিংয়ে দেখেন দুটো কোশ্চেন মার্ক ছিল আগের মতোই, প্রাড অপারেশনের মধ্যে। কোশ্চেন মার্কগুলো কি কি? এটা হচ্ছে প্রথমে ইউজার নেমের জন্য কোশ্চেন মার্ক দিছি, এই ইউজার নেম, এটার ভ্যালু আমরা প্রোভাইড করি নাই। দেন পাসওয়ার্ডের ভ্যালু প্রোভাইড করি নাই, ওটার জন্য কোশ্চেন মার্ক। সো আমরা প্রথম কোশ্চেন মার্কের মধ্যে স্ট্রিং সেট করে দিলাম ইউজার নেম। এটা ইউজার নেম কোনটা? যেটা হচ্ছে আমরা ওই যে প্যারামিটার আকারে এখানে স্ট্রিং এ দিয়েছি। দেন পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আমরা পাসওয়ার্ডটা হচ্ছে প্রোভাইড করে দিয়েছি। দেন এক্সিকিউট আপডেট হচ্ছে আমাদের কোয়েরিটা এক্সিকিউট করার জন্য লাগে, আমরা এক্সিকিউট করব। যদি সাকসেসফুল হয় তাহলে সে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, আর যদি যে কোনো একটা প্রবলেম হয় সে এরর মেসেজ দিয়ে আমাদেরকে ক্যাচ এক্সেপশনে নিয়ে যাবে। আর ফাইনালি আমরা যে কানেকশনগুলো ওপেন করছি, এই যে এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এগুলো আমরা ক্লোজ করে দেব। এগুলো ক্লোজ করা জরুরি কেন? কারণ আপনি যখন একটা বড় সিস্টেম জেনারেট করবেন, এই কানেকশনগুলো যদি ওপেন থাকে অলওয়েজ, তাহলে সে মেমরি ইউজ করতে থাকবে। সো ধরেন আপনি এই পেজে কিছু ওপেন রাখলেন, পরের পেজে আরো কিছু ওপেন রাখলেন, পরের পেজে আরো কিছু ওপেন রাখলেন, এরকম করতে জমতে জমতে সে এত পরিমাণ ইউজ স্পেস নিয়ে নেবে যে আপনার সিস্টেম বা সফটওয়্যারটা খুব স্লো হয়ে যাবে। তো সফটওয়্যার বা সিস্টেম যদি স্লো হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি হবে? যে ইউজারটা ইউজ করবে সে ইউজ করতে বিরক্ত হবে। সো ধরেন আমি যদি ইন্ডেক্সে দিয়ে প্রোডাক্টগুলো ভিউ করতে চাই, সেটা যদি 2 মিনিট লাগে লোড হইতে, আমি ওটা আর ইউজই করব না। সেই কারণে আমাদের এই ছোট ছোট জিনিস একটু মাথায় রাখতে হবে, যে আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করলাম ওগুলো ক্লোজ করতেছি কিনা, তারপরে আমাদের অপটিমাইজড ওয়েতে আমরা কোডগুলো করতেছি কিনা, কোড ক্লোন হয়ে যাচ্ছে কিনা। ক্লোন বলতে বোঝায় যে একই কোড বারবার লিখতেছি কিনা। ধরেন কপি পেস্ট করে আমি একই কোড বারবার জায়গায় লিখতেছি, এর থেকে ভালো আমি একটা মেথড বা একটা ফাংশন ইউজ করি যেটা আমি অলওয়েজ কল করে কাজ করব। সেই ক্লোনিংটাও একটা হচ্ছে কি আমাদের এই
রান টাইম বাড়ানোর একটা প্রবলেমস বা একটা ধরতে পারেন যে একটা কজ। সো আমরা এখানে এইটা যখন করব তখন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এন্ড তার সাথে সাথে আমরা কি করলাম একটা লিংক দিয়ে দিছি, যে লিংকে হচ্ছে লেখা থাকবে হচ্ছে লগইন নাও। সো রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হবে তখন লগইন নাও হবে। সো আপনারা যদি একটু ভিউ করতে পারেন তাহলে এখানে আমরা ধরেন ইউজার 2 দিয়ে আমরা ক্রিয়েট করি। সো এখানে যখন আমরা রেজিস্টার করব তখন সে আমাদেরকে রেজিস্ট্রেশন সাকসেসফুল নিয়ে যাবে আর এখানে লগইন নাও যে বাটনটা এটা চলে আসবে। এটা কোথায় আসতেছে দেখেন, আমরা পেজ আছে কি ইউজার রেজিস্টার সেভ। সো ইউজার রেজিস্টার সেভে তো আমরা ইনসারশনের কাজটা করে ফেললাম। তারপরে এখানে একটা লিংক দিয়ে দিয়েছে লগইন ইউজার login.jsp। সো এখানে লগইন নেওয়ার মধ্যে আমরা এটা প্রিন্ট করে দিছি। সো JSP এর আগে প্রিন্ট করে দিছি। সো এটা চলে আসছে হচ্ছে ইউজার লগইন না। এখন যদি ক্লিক করি তাহলে আমাদের ইউজার লগইনে চলে আসবে। ইউজার লগইন অলরেডি ফ্রন্ট এন্ড বলে ফেলছি। এখন ইউজার লগইনে লগইন ক্লিক করলে কি হয়, লগইন ক্লিক করলে যে কাজটা হয়, এই লগইন ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে ইউজার লগইন process.jsp এটা একটা আমরা ফাইল ক্রিয়েট করে রাখছি যেটার মধ্যে হচ্ছে আমরা লগইনের প্রসেসটা করতেছি, ওই পেজটাতে চলে যাবে। সেম ভাবে মেথডটা পোস্ট রাখতেছি কারণ কি পাসওয়ার্ডটা সেনসিটিভ। আমরা এখন প্রসেসে চলে যাই, ইউজার লগইন প্রসেস। এখানে কি কাজ করা হয়েছে, আগের মতোই হচ্ছে একটা কাজ করা হয়েছে, বাট এখানে একটা এক্সট্রা জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে সেশন। সেশন জিনিসটা কি, সেশন জিনিসটা হচ্ছে যে যখন একটা ইউজার কোন একটা সিস্টেম ইউজ করে সে একটা টাইম পর্যন্ত সিস্টেমের স্পেসগুলো বা সিস্টেমের যে মেমোরিগুলো ওগুলো ইউজ করে। সো যতক্ষণ পর্যন্ত একটা আইপি বা একটা অ্যাড্রেস বা একটা ডিভাইস থেকে আমার যে সিস্টেমটা ইউজ করবে সেটাকে আমাকে ট্র্যাক ডাউন করে রাখতে হবে। কেন ট্র্যাক ডাউন করে রাখতে হয়, কারণ একটা ইউজার লগইন করবে, সে কিছু প্রোডাক্টস অ্যাড করবে, কার্টে রিমুভ করবে, কার্টে আরো অ্যাড করবে। সো এইগুলো সবসময় আমাকে কি করতে হবে, তার ইউজার আইডির এগেইনস্টে হচ্ছে আমাকে কি করতে হবে, অ্যালোকেট করতে হবে। যদি ইউজার আইডির এগেইনস্টে না করি তাহলে সে প্রতিবার যখন লগইন করবে প্রতিবার ইউজার আইডি যদি চেঞ্জ থাকে বা প্রতিবার যদি তার কোনো ডেটাগুলো না থাকে আমি ট্র্যাক ডাউন করতে পারবো না যে কে অর্ডার দিচ্ছে, কতটুকু অর্ডার দিল। আপডেট হলে আগেরটার সাথে সে কি করবে না, কম্বাইন করে আপডেট করবে না। সেই কারণে ইউজার যখন লগইন করবে এই ইউজারকে আমাকে ট্র্যাক ডাউন করে রাখতে হবে। আর ট্র্যাক ডাউনের উপায় হচ্ছে সেশন। সো সেশন হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত সে আমার অ্যাপ্লিকেশনটা ক্রস না করতেছে স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত এই টাইম পিরিয়ডটাকে বলতেছে হচ্ছে সেশন। তো এই সেশনটা আমরা যখন JSP তে রাখতে হয় তার জন্য আমাদের একটা কি করতে হয়, লাইব্রেরি কল দিতে হয়, সেটা হচ্ছে javax servlet http.http সেশন। এই যে আমাদের আমরা যে JSP করতেছি তার যে সার্ভলেট আছে এটার একটা HTTP সেশন মধ্যে দিতে হয়। সো HTTP সেশনটা আমাদের জেনারেট করতে হবে। এই সেশনের মধ্যে আমরা কি করব, ইউজার নেমটা হচ্ছে রেখে দিব। সার্ভলেট এটা বুঝি না, এইটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি। আমরা এখানে লাইব্রেরি কল করছি না java.sql.str। সেম ভাবে জাভা সার্ভলেট HTTP সেশনের সেশনটাকে ইউজ করার জন্য আমাদের একটা লাইব্রেরি কল করা লাগতেছে। এটার কাজই হচ্ছে যে যখন কোন একটা ইউজার ফার্স্টে এন্ডে ঢুকবে তার এগেইনস্ট একটা সেশন জেনারেট হবে। সে যতক্ষণ পর্যন্ত ওই সিস্টেমটা ক্লোজ না করে দিচ্ছে তার যতগুলা ইউজার্স আছে এগুলো ট্র্যাক ডাউন হবে। সিস্টেমটা ক্লোজ নাকি স্যার ওই যে স্যার প্রসেসটা ক্লোজ? না, সিস্টেম ক্লোজ। যতক্ষণ পর্যন্ত আপনি কেটে না দিচ্ছেন, এক্সিট না করতেছেন ততক্ষণ পর্যন্ত সে রেখে দিবেন। আবার অনেক সময় হয় কি আমরা একটা ডিলে টাইম দিয়ে দিই, বাই ডিফল্ট একটা টাইম থাকে ধরেন 5 মিনিট, 5 মিনিট পরে অটোমেটিক দেখবেন যে আপনার সেশন ক্লোজ হয়ে যাবে। এই যে আপনারা খেয়াল করেন আপনারা যে ইয়ার ইউজ করেন লগ আউট হয়ে যায়, অনেক সময় যে ইনঅ্যাক্টিভ থাকলে লগ আউট হয়ে যায় না, সে যে কি কাজটা করে সে ফোর্সফুলি সেশনটাকে ক্লোজ করে দেয়। সো একটা ইউজেজের সেশন টাইমটা যদি গ্রেটার দ্যান 5 মিনিটস অর 10 মিনিটস করে সো এটা ফোর্সফুলি সে হচ্ছে কি করে, কানেকশনটা ক্লোজ করে দেয়। আর আমরা এখানে যেহেতু ই-কমার্স আমাদের কানেকশন ক্লোজ করার দরকার নেই। আপনি যেমন দারাজ বা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে আপনি যদি 5 দিন পরে এসে ওটা অন করেন আপনার কম্পিউটারে লগইন অবস্থায় থাকে। কারণ কি, কারণ তাদের দরকার নেই এই জিনিসটা ক্লোজ করার। এই জিনিসটা ক্লোজ করার কার দরকার, যাদের সেনসিটিভ কোনো ইনফরমেশন থাকে। যেমন আমরা যে ইআরপিটা ইউজ করি, আমার ইআরপিটা ভুলে যদি অন্য কেউ ইউজ করতে পারে তাহলে সে মিস ইউজ করতে পারে। সেরকম মিস ইউজের জন্য কোনো ক্রাইটেরিয়া যদি থাকে সেগুলো আমরা লগ আউট করে দিই। আবার দেখবেন কিছু কিছু টাইমে আপনি ধরেন ব্যাংক অ্যাকাউন্টের কোনো একটা লগইন করছেন অ্যাপ্লিকেশনে, সো এটা দেখবেন যে যখনই আপনি মিনিমাইজ করছেন একটু পরে দেখবেন ওটা সেশন আউট হয়ে যায়। কারণ কি, ওইটা আরো বেশি সেনসিটিভ, ওইটা আরো বেশি মিসইউজ হওয়ার চান্সেস আছে। সো যত বেশি সেনসিটিভ ডেটা নিয়ে কাজ করবেন তত আপনার প্রাইভেসি বাড়াইতে হবে।
সো এখানে আমাদের যেহেতু ই-কমার্স আমাদের এত সেনসিটিভ ডাটা নাই, শুধুমাত্র পাসওয়ার্ড বা এগুলো আছে, ওগুলো তো আর এখান থেকে অ্যাড করা পসিবল বা দিয়ে যাওয়া পসিবল না। সো এই সেশনটা আমরা ক্লোজ না করলেও চলবে, বাট যদি আমরা ক্লোজ করতে চাই সেশন ডট টাইপ ইজ গ্রেটার দেন 5 minutes or 6 minutes, then we can close the connection. কানেকশন ক্লোজ করব কিভাবে? এই যে জাস্ট সিম্পলি কানেকশন ডট ক্লোজ আছে, এটা জাস্ট কল করলে আমাদের কানেকশনটা ক্লোজ হয়ে যাবে আর কিছুই না। আচ্ছা, এখন আসি যে সেশনটা নিয়ে কিভাবে কাজ করতেছি। সো আমাদের সেশন কিভাবে রাখা লাগবে, আমাদের একটা আইডেন্টিফায়ার আছে যেটা দিয়ে আমরা ইউজারটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সেটা কি? আমাদের ইউজার আইডি। নেম তো সিমিলার হতে পারে। সো ইউজার আইডি যদি আমরা কোনোভাবে ট্র্যাক ডাউন করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারবো, সেশনটাকে হচ্ছে গিয়ে আমরা রাখতে পারবো। অথবা আমরা ইউজার নেম যদি করি বা ইউজার নেমের সাথে যদি রোল করি তাহলে হচ্ছে রাখতে পারবো। সো এটা ডিপেন্ডস করে যে আমরা কি ট্র্যাক ডাউন করে রাখবো, এটা আমাদের রিকোয়ারমেন্টস উপরে। আমরা চাইলে ইউজার নেম করতে পারি, তবে ইউজার নেম করাটা থেকে আমাদের ইউজার আইডি করাটা হচ্ছে আরো বেটার। স্যার ইউজার নেম হচ্ছে ইমেল ধরে করলে আরো বেটার না? কারণ হ্যাঁ, ইমেল ধরে করতে পারি, যেহেতু আমরা এখানে ইমেল দিচ্ছি না, আমরা শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ড নিচ্ছি। সো এই কারণে আমাদের এই দুইটার মধ্যে থেকে একটাই করতে হবে। সো যেহেতু পাসওয়ার্ড দিয়ে করা পসিবল না, আমরা কি দিয়ে করব, ইউজার নেম দিয়ে করব, এটার ক্ষেত্রে বলছি। বাট আপনারা ইমেল আইডি যদি নিয়ে থাকেন ইমেল আইডি দিয়ে করতে পারেন। আপনার ইউজার আইডি একটা জেনারেট করে ওইটার এগেইনস্ট দিতে পারেন, কারণ সবার ইউজার আইডি ডিফারেন্ট হবে। যেমন এখানে আমরা ইউজার আইডি দিয়ে করতে পারতাম, এখানে মনে হয় আমরা করছি ইউজার নেম দিয়ে। সো আপনারা ইউজার আইডি দিয়েও করতে পারতেন। ইউজার আইডি হচ্ছে ওই যে আমাদের ডেটাবেসে বাই ডিফল্ট জেনারেট হয়ে যায়। সো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, ডেটাবেস থেকে তার কোয়েরি করে তার এগেইনস্টের যে আইডিটা ওইটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেন ওইটাকে সেশনে রাখতে হবে। ওইটাও একটা জায়গায় মেবি এরকম টাইপের একটা কাজ করা আছে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আবার আগের মতো প্যারামিটারটা নিয়ে আসলাম লগইন করার জন্য। প্যারামিটার নিয়ে এসে আমরা ডাটা কালেকশনটা করলাম। এখন আমরা কি করব, একটা কোয়েরি লিখবো যেটা হচ্ছে সিলেক্ট কেন, লগইন করতেছি। সো আমার ডেটাবেসে অলরেডি তার অ্যাকাউন্ট রেজিস্টার্ড আছে কিনা ওটা আমাকে চেক করতে হবে। সো চেক করতে গেলে কি করতে হবে, তার ডেটাটা নিয়ে আসতে হবে। ডেটা নিয়ে আসতে গেলে কি করতে হয়, সিলেক্ট করতে হয়। তার সবগুলা ডেটা নিয়ে আসতে পারি, কোনো প্রবলেম নাই। ইউজার্স ওয়ান হোয়াইল ইউজার নেম ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক এন্ড পাসওয়ার্ড কোশ্চেন মার্ক। এই দুটো আমরা কোথা থেকে নিব, ওই যে আগের পেজ থেকে যে আমাকে ফর্মের মধ্যে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিচ্ছে ওটা তো আমরা প্যারামিটার আকারে দুটো স্ট্রিং এ রেখে দিয়েছি, ওইটার সাথে আমরা ম্যাচ করব। সো এখানে সিলেক্ট কোয়েরি করলাম, যেখানে আমরা হচ্ছে ওয়্যার ক্লজ দিয়েছি, যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড। সো ইউজার নেম আর পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলেই হচ্ছে কি হবে, আমাকে ডেটাগুলো দিবে। সো আমি ইউজার নেম দিয়ে দিলাম প্রথম স্ট্রিং এ, পরেরটাতে পাসওয়ার্ড, দেন এক্সিকিউট করলাম কোয়েরি কেন, কারণ এখানে কোনো ডেটাবেসে চেঞ্জ হচ্ছে না। যখন ডেটাবেসে চেঞ্জ হবে না তখন আমরা এক্সিকিউট কোয়েরি করব। যদি ডেটাবেসে কোনো আপডেট ডিলিট নতুন কিছু ইনসারশন হয় তাহলে আপডেট করব। নেক্সট আমরা কি করলাম, এটা রেজাল্ট সেটটা একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে একটা ক্লাস রেজাল্ট সেট। তার কাজ হচ্ছে ডেটাবেসে যতগুলো রেজাল্ট আসে সেগুলো টেবিল আকারে হচ্ছে ফর্ম করে রাখা। সো সেই রেজাল্ট সেট আকারে রাখলে এটা আরএস এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করে ওইটার যে এক্সিকিউট করে কোয়েরিটা যে আমাকে টেবিলটা দিবে ওই টেবিলটা হচ্ছে আরএস এ রাখবো। দেন আমরা আরএস থেকে কি নিব, আরএস থেকে দেখব যে আরএস এর ভ্যালু আসছে কিনা। সো আমরা rs.text করলাম। সো আরএস এর যদি ভ্যালু থাকে তাহলে আমি তাকে লগইন অ্যাক্সেস দেব। সো আরএস এর যদি ভ্যালু থাকে তখন যে কাজ করলাম, ওই যে সেশনটা আমরা জেনারেট করলাম, সেশন ডট সেট অ্যাট্রিবিউট ইউজার নেম, আর এখানে পাস করে দিলাম হচ্ছে যে ইউজার নেমটা আমাদের ছিল। সো তার মানে এই ইউজার নেম। সো আমরা কি করলাম, একটা সেশন জেনারেট করলাম, যেটার অ্যাট্রিবিউট রাখলাম ইউজার নেম নামে, আর তার এগেইনস্টে ভ্যালু দিয়ে দিলাম এই যে আগের যে ভ্যালুটা পাচ্ছি ওইটা। এখন আগের পেজ থেকে যে ইউজার নেমটা দেওয়া আছে, এটা কখন, যখন আমার কোয়েরিতে কোন একটা রেজাল্ট আসবে। তার মানে কোয়েরিতে রেজাল্ট আসা মানে কি, আমার ডেটাবেসে তার এগেইনস্টে ডেটা আছে। সো তার এগেইনস্টে যদি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে তখনই আমি এই কাজটা করব। সো আমি কি করলাম, ইউজার নেমটা হচ্ছে এই সেশনে রাখলাম, আমরা ইউজার আইডিও রাখতে পারতাম চাইলে। তারপর আমরা কি করলাম, রোলটা রাখলাম। রোলটা কি হিসেবে রাখলাম, যে সে যে রোলটা প্রোভাইড করতে পারতো, সে কি কাস্টমার, সে কি অ্যাডমিন, কি রোল। আমাদের তো একটা রোল সেট করা ছিল ফার্স্ট যে দেখছিলাম ইউজার রেজিস্ট্রেশনের সময়। সো ওই রোলটা আমরা হচ্ছে রেখে দিচ্ছি। সো এটা কি করতেছি, rs.getString রোল। এটা কোথা থেকে পাচ্ছি, এই যে rs এর ভ্যালুটা যেটা আসলো ওইখানে আমাদের কি কি ভ্যালু আসার কথা আমাদের ডেটাবেস অনুযায়ী। সো ডেটাবেস অনুযায়ী আমাদের তিনটা ভ্যালু আসবে, দেখেন একটা আসবে, সরি চারটা, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে রোল। সো এই চারটা জিনিস আমরা হচ্ছে দেখতে পারবো। সো এই চারটা জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে আমরা রোলটা এখানে নিয়ে এসে সেট করলাম আরেকটা অ্যাট্রিবিউটে, যেটার নাম দিলাম হচ্ছে রোল। সো তার মানে সেশনে দুইটা জিনিস রাখলাম, একটা ইউজার নেম একটা রোল। এইটা কতক্ষণ থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি সেশনটা ক্লোজ করে দিচ্ছি।
যখনই সে এক্সিট করবে সেশনটা বাই ডিফল্ট ক্লোজ হয়ে যাবে, অথবা আমি ফোর্সফুলি তাকে ক্লোজ করে দিতে পারি। সো এখানে তারপর আমি কি করলাম, index.jsp তে হচ্ছে তাকে রিডাইরেক্ট করে ফেললাম। রিডাইরেক্ট করে কি একটা পেজে নিয়ে যাও। index.jsp কোনটা, ওই যে আমরা লগইন করার পরে যে পেজটা দিলাম। তো ধরেন ইউজার 1 সো এই পেজটার নাম হচ্ছে index.jsp। সো আমরা তাকে কি করলাম, এই index.jsp তে হচ্ছে কি করে দিলাম, তাকে রিডাইরেক্ট করে দিলাম। সো সে ওইটাতে চলে গেল। আর যদি এটা করা পসিবল না হয়, অর্থাৎ আরএস যদি কোনো ভ্যালু না আসে, তাহলে আমরা লিখবো ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তার মানে আমাদের যে ক্রেডেনশিয়ালটা দেওয়া হয়েছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ওটা ইনভ্যালিড। আর এইটার এগেইনস্ট আমরা একটা অ্যালার্ট জেনারেট করব। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের যে অ্যালার্ট জেনারেট করে দেন আমরা হচ্ছে লগইন পেজে আবার চলে যাব। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ইউজার রেজিস্ট্রেশন এন্ড লগইনের কাজ। সো অ্যাডমিনের কাজটাও সেম। অ্যাডমিনে যখন আপনি লগইন করবেন, এই যে অ্যাডমিন লগইনে যদি আমি যাই, অ্যাডমিন লগইন প্রসেসে অ্যাডমিন লগইনের জন্য একটা কি আমরা সেম ভাবে হচ্ছে ওই যে ফ্রন্ট এন্ড করে নিলাম। তারপর অ্যাডমিন লগইন প্রসেসের জন্য কি করলাম, সেম ভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিব। আর এইখানে আমাদের রোলটা থাকে অ্যাডমিন। সো আমরা এখানে তিনটা চেক করব, যে একটা ইউজার নেম আছে কিনা, পাসওয়ার্ড আছে কিনা, আর রোলটা কি, রোলটাও অ্যাডমিন আছে কিনা এটাও চেক করতে হবে। রোল যদি অন্য কিছু থাকে, কাস্টমার থাকে, তাহলে কিন্তু আমি আবার অ্যাক্সেস দেব না। সো রোলটা চেক করলাম, রোল বসায় দিচ্ছি হচ্ছে এই যে অ্যাডমিন, ডিরেক্ট বসায় দিলাম আমরা স্ট্রিং এ, এক্সিকিউট করলাম। কোয়েরি এক্সিকিউট করার পরে যদি কোনো ভ্যালু আসে, তাহলে তারে কি করব, ইউজার নেমটা নিব, আর রোলটা আমরা কি নিচ্ছি, অ্যাডমিন নিচ্ছি। সো অ্যাডমিন পাস করে দিছি রোলের ভ্যালু, অর্থাৎ এই অ্যাট্রিবিউটের ভ্যালু। আর অ্যাডমিনের যে হোম জেএসপি নামে আমরা যে পেজটা করে রাখছি, যেটাতে অ্যাডমিনের সব ডেটাগুলো আছে, ওই যে অ্যাড প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, লগ আউট, যেটা করে রাখছিলাম ওইটাতে পাস করে দেব। আদারওয়াইজ হচ্ছে কি করব, তাকে আবার লগইনের জন্য বলবো যদি পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল ম্যাচ বুঝি না। পাসওয়ার্ড ম্যাচের এই যে পাসওয়ার্ড ম্যাচ করলাম ডেটাবেসের সাথে, কোয়েরির মধ্যে আমরা চেক করলাম, চেক করে যদি রেজাল্ট পাই তখনই আমি অ্যাক্সেস দিব। সো এটার সিস্টেমটা হচ্ছে আমি ডেটাবেসে সার্চ করতেছি, ডেটাবেসে যদি কোনো ভ্যালু আমার কাছে আসে তখনই হচ্ছে দিবে। এখন ভ্যালু আসবে কখন, যখন তার এগেইনস্টে কোনো একটা ডেটা থাকবে। যদি আমি রেজিস্ট্রেশন নাই করি, আমার এগেইনস্টে তো ডেটা থাকবে না। আমি রেজিস্ট্রেশন করলে আমার এগেইনস্টে ডেটা থাকবে। সো ডেটাবেসে যদি ডেটা পাই, তার মানে আমি অলরেডি কোনো না কোনো ভাবে রেজিস্ট্রেশন করে আসছি। আর যদি ডেটা না পাই, তার মানে আমার নামে কোনো রেজিস্ট্রেশন নাই। সো আমি তখন বলবো ইনভ্যালিড। সো সেম ভাবে অ্যাডমিন লগইন আর ইউজার লগইন হচ্ছে আমরা দেখে ফেললাম। এরপর আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমরা অ্যাডমিন হোমটাতে দেখতে পারি। অ্যাডমিন হোমে চলে আসি। অ্যাডমিন হোমের পরে আমরা হচ্ছে ইনডেক্সে যাব, যে ইনডেক্সে কি আমরা প্রসেস সাজাবো। অ্যাডমিন হোমে কি করতেছি একটু খেয়াল করেন। এই পেজটা যদি একটু ভিজুয়ালাইজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লগ আউটে চলে যাই, তারপর হচ্ছে আমরা অ্যাডমিন লগইনে আসি। সো অ্যাডমিন লগইনে যখন আমরা লগইন করি, এইখানে দেখেন এই যে এই পেজটা চলে আসে, অ্যাড ভিউ লগ আউট। এইটার নাম হচ্ছে অ্যাডমিন হোম। সো অ্যাডমিন হোমে আমরা কি করতেছি, অ্যাকচুয়ালি এই লেখাটা প্রিন্ট করতেছি, আমি অ্যাডমিন হিসেবে ঢুকছি। সো এখানে আমার ইউজার নেমটা থাকবে, আমাদের ইউজার নেম অ্যাডমিন থেকে অ্যাডমিন দেখাচ্ছে। আর ইউজার নেম যদি অন্য কিছু থাকতো, তাহলে এখানে অন্য কিছু আসতো আর কি। সো অ্যাডমিন তার কি কাজ, অ্যাড করবে, ভিউ করবে আর লগ আউট করবে। সো আমরা এইটা ডিজাইন করব। সো এটা ডিজাইন করার জন্য কি করব, এখানে দেখেন যখন অ্যাডমিন লগইন করবে, আমি যে সেশনটা ইউজ করতেছি, এটাকে এখন আমাকে প্রতি পেজে ইউজ করা লাগবে, যে সেশনটা আমরা ক্রিয়েট করে রাখছি। সো আমি এখন চেক করব যে কেউ যদি আমার পেজে এন্ট্রি করতে চায়, এই লিংক দিয়ে সবার ফার্স্টে চেক করব এটা কি নাল আছে কিনা। যদি নাল থাকে, তাকে আমি পাঠিয়ে দেব কোথায়, যে লগইনে। অর্থাৎ সেশন যদি ক্রিয়েট করা না থাকে, এখন সেশন ক্রিয়েট হবে কখন, যখন অ্যাডমিন লগইন করবে, তখন আমরা কি করতেছি, যে তার ক্রেডেনশিয়াল যদি ডেটাবেসে পাওয়া যায়, তখন আমি সেশন ক্রিয়েট করতেছি। আদারওয়াইজ তো কোনো সেশন থাকবে না। সো কেউ যদি আমাদের লিংকটা চুরি করে কপি করে, ধরেন আপনার এই লিংকটা আমি অ্যাডমিন ইউজ করতেছি, এখানে সে দেখে ফেললো যে অ্যাডমিন ডট জেএসপি নামে একটা লিংক আছে, এটা ক্লিক করলেই এই অ্যাডমিন পেজে চলে যাওয়া যায়। সো সে ট্রাই করবে এভাবে চলে যাওয়া যায় কিনা। কিন্তু আমি ফার্স্টে কি করে রাখছি, যে অ্যাডমিনের এগেইনস্টে যদি কোনো সেশন জেনারেট না হয়, তাহলে আমি এই পেজটাকে অ্যাক্সেসই দেব না। তাকে বলে দিব যে তুমি লগইন করে আসো। অর্থাৎ যখন এখানে অ্যাডমিনের সেশন থাকবে আর রোলটা হচ্ছে আমার অ্যাডমিন থাকবে, এই যে অ্যাডমিন ইকুয়ালস রোল, এটা যখন সেম থাকবে, তখন আমি কি করব, তাকে হচ্ছে কি করব,
পাঠাই দিব হচ্ছে গিয়ে পরবর্তী কাজের জন্য। আর যদি এখানে অ্যাডমিন লগইন না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো সেশনও থাকবে না। যদি সেশন না থাকে তখন আমি কি বলবো, তাকে লগইনের জন্য পাঠাই দেব। সো অ্যাডমিন যদি লগইন থাকে তার আন্ডারে সেশন থাকবে, সেশন থাকলে আমি তাকে অ্যাক্সেস দিব বাকি কাজ করার জন্য, আর না থাকলে লগইন পেজে পাঠাই দেব। এখানে একটু খেয়াল করেন, প্রথমটাতে চেক করতেছি সেশন নাল আছে কিনা, নাল মানে কোনো সেশন থাকবে না। সেকেন্ডটাতে চেক করতেছি যে অ্যাডমিন নাই কিনা, অর্থাৎ অ্যাডমিন রোলটা নাই এরকম আছে কিনা। অ্যাডমিন রোল নাই মানে কি, হয় কাস্টমার থাকবে বা কোনো রোলই থাকবে না এরকম, তাহলে আমি অ্যাডমিন লগইনে পাঠিয়ে দিব। আচ্ছা, নেক্সটে যদি এইটা ফুলফিল না করে, ধরেন সে হচ্ছে কি অ্যাডমিন হিসেবে লগইন করছে, সো এটা তো আর এই ইফ কন্ডিশনে ঢুকবে না, তাহলে সে কি করবে, এই পেজের মধ্যে সেশন ইউজ করতে হবে, দেখি এই এসটিপি সেশনটাকে লাইব্রেরিকে কল করতে হবে। দেন আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ড লেখাগুলো লিখলাম ফ্রন্ট এন্ডে, জাস্ট এখানে তিনটা পেজের নাম দিলাম, অ্যাড জেএসপি, ইন্ডেক্স আর লগআউট। এটা হচ্ছে এই যে এই তিনটা লিংক, এই তিনটা লিংক আমরা বসাই দিলাম। বসাই দিয়ে তার এগেইনস্টে কি কি লেখা দেখবো এটা আমরা বসাই দিলাম। জাস্ট নরমালি যেভাবে লিংক প্রিন্ট করি, করে আমরা আমাদের এই ফ্রন্ট এন্ডের কাজটা কমপ্লিট করে ফেললাম অ্যাডমিন হবে। এরপর আমরা কোথায় যাব, এরপরে যাব ধরেন অ্যাড প্রোডাক্টস। অ্যাড প্রোডাক্টস হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। এখানে অ্যাড প্রোডাক্টস করলে আমাকে কিছু ডেটা নিতে হবে, ডেটাগুলোকে ম্যানিপুলেট করে ডেটাবেসে সেভ করতে হবে। খেয়াল আছে একদম ফার্স্টে যখন আমরা বলছিলাম যে আমরা যখন একটা ইমেজ ডেটা ডেটাবেসে সেভ করতে যাই, তখন হচ্ছে আমরা ব্লব টাইপের একটা ডেটা টাইপ ইউজ করি, BLOB, ব্লব। ব্লবের কাজ হচ্ছে আমার যে ইমেজগুলো আছে ওইটাকে একটা অবজেক্ট আকারে রাখা। সে কিন্তু ইমেজ আকারে রাখতে পারে না, সে এটাকে কি করে, একটা ভ্যালু হিসেবে রাখে। ভ্যালুটা কি দেখবো আমরা, একটা বাইনারি 64 বিটের একটা ভ্যালু দেখবো 64 বেজের, সে ওই নাম্বারে কনভার্ট করে সে এটাকে সেভ করে। সো এই সেভিংটা আমাদের একটু মনে রাখতে হবে বা বুঝতে হবে যে এটা কিভাবে পার্টিশন হচ্ছে, কিভাবে হচ্ছে যাচ্ছে, কিভাবে আমরা হচ্ছে গিয়ে এই ভ্যালুগুলো নিচ্ছি গিয়ে ডেটাবেসে স্টোর করতেছি, এই জিনিসটা আমাদের একটু বেশি বোঝা লাগবে। আচ্ছা, সো এইটা তো ফ্রন্ট এন্ড আমাদের বোঝানো কিছু না, আমি আর এটা এই অ্যাপ জেএসপি ফ্রন্ট এন্ড বুঝাইলাম না। ইমেজ সেভিং দেখতে হবে বিষয়। ইমেজ সেভিং দেখাচ্ছি। সো এটা আমি বুঝাচ্ছি না, আমি এখন চলে যাচ্ছি যে যখন আমি ফাইল চুজ করব তারপরে কি হবে। সো আমরা অ্যাডে চলে যাই, অ্যাডে চলে আসি। প্রথমে অ্যাডে ফার্স্টে দেখেন সেশন করলাম, সো দেখতেছি অ্যাডমিন লগইন আছে কিনা আগের মতোই। তারপর আমরা অ্যাড লিখতেছি, অ্যাডের যে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য অ্যাড নিউ প্রোডাক্ট এই লেখাটা প্রিন্ট করলাম। দেন আমরা কিছু জিনিস নিচ্ছি তার থেকে, একটা ফর্ম নিচ্ছি, নেম, প্রাইস, ডেসক্রিপশন, ইমেজ। আর ইমেজ যখন নিব তখন ইমেজে দেখেন টাইপটা লিখবো ফাইল। এতক্ষণ টাইপ ছিল কি, হয় টেক্সট ছিল অথবা টেক্সট এরিয়া ছিল, বা আমরা ইমেল নিলে ইমেল লিখতাম, এরকম কিছু একটা লিখতাম। বাট এখন আমাদের ইমেজ কি, ইমেজটাকে আমরা যখন পাঠাবো এটা একটা ফাইল আকারে যাবে, ফাইল আকারে সেভ হবে। ফাইলের মধ্যে অনেকগুলো পার্টিশন থাকে, একটা পার্টিশনে থাকবে কি আমার ফাইলের নেম, আরেকটা পার্টিশনে থাকবে ফাইলের ডেটা। যেহেতু এটা ফাইল নেম আর ফাইল ডেটা থাকবে, আমাদের এখানে এনক্রিপশন টাইপটা হবে। এনক্রিপশন হচ্ছে এটাকে আমি কিভাবে এনক্রিপ্টেড করতেছি, এনক্রিপ্টেড বুঝার জি স্যার। নরমালি যে ডেটা আছে ওইটা ওইভাবে না নিয়ে আমরা হচ্ছে একটা এমন ওয়েতে নেই যাতে কেউ ডেটাটা বাইরে থেকে দেখতে না পারে, অর্থাৎ তাকে কোনো একটা হিডেন কোনো একটা ক্যালকুলেশন বা একটা লজিক সিস্টেমে আমি নিয়ে ওইটাকে ডেটাটা পাস করি। কেন এখানে আমরা এনক্রিপশন ইউজ করতেছি, কারণ এটা সেনসিটিভ ডেটা হইতে পারে যেটা আমাদের বাইরে যাতে ওইভাবে না পৌঁছায়। স্যার মাল্টি পার্ট ডেটা। আচ্ছা, এখন আসি মাল্টি পার্ট কি জিনিস। মাল্টি পার্টটা হচ্ছে এই যে আমি বলতেছিলাম আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে কি ইমেজের একটা নেম থাকবে আর ইমেজের হচ্ছে ডেটা থাকবে। সো এটাই হচ্ছে মাল্টি পার্ট। আমি যে ফাইলটা নিচ্ছি এটা পার্টিশন ওয়াইজ যাবে, যতগুলো আমি এখানে তার অ্যাট্রিবিউট নিব ওটা পার্টিশনে যাবে। এখানে অ্যাট্রিবিউট কিভাবে নিচ্ছি দেখেন, যখন আমি একটা ফাইল চুজ করব এখানে আবার কি যাবে, ধরেন আমি এখানে যদি কিবোর্ডটা সিলেক্ট করতাম, keyboard.jpg, সো এটা একটা নাম আছে না keyboard.jpg, প্লাস আবার এটার এগেইনস্টে ইমেজের ডেটা আছে না। সো একটা পার্টে হচ্ছে আমার নাম যাচ্ছে আর একটা পার্টে হচ্ছে আমার ডেটাগুলো যাচ্ছে। সো এই জন্য আমরা মাল্টি পার্ট এনক্রিপশন নিচ্ছি। যদি সিঙ্গেল পার্ট নিতাম, মাল্টি পার্ট না করতাম, তাহলে সে শুধুমাত্র একটা জিনিস নিত, মাল্টিপল নিত না। বাট যেহেতু আমাদের মাল্টিপল নিতে হবে, আমাদের এখানে এই এনক্রিপশন টাইপটা নিতে হবে মাল্টি পার্ট। এটা এক একটা ল্যাঙ্গুয়েজের এক একভাবে ইউজ করা লাগে, আমাদের জিএসপি তে মাল্টি পার্ট ইউজ করা লাগে। আর এটা হচ্ছে কি ফর্ম ডাটা, ডেটাটাকে ফর্ম করে মাল্টি পার্টটাকে, অর্থাৎ আমি যে ফাইলটা নিব এটাকে ডেটাতে কনভার্ট করে আমি পাস করতে হবে, কারণ আমি ডিরেক্ট ফাইল হিসেবে সেভ করতে পারবো না ডেটাবেসে।
সো এইটুকু বোঝা গেছে কিভাবে নিচ্ছি। আর এগুলো হচ্ছে কতটুকু কভার করব হবে এটা জাস্ট আপনারা সিলেক্ট করে এটা করবেন, এখানে কিছু কাজ আছে। সো এখন নিচে অ্যাডমিটার হবে একটা বাটন আছে, ওইটা ক্লিক করলে অ্যাডমিট বাটনে চলে যাবে, এই যে এটা। আর যদি সেভ প্রোডাক্ট দেয় তাহলে আমরা যে কাজটা করছি সেভ নামে একটা পেজে চলে যাচ্ছে, সেভ পেজ। আর এটা তো পোস্ট মেথডে পাঠাচ্ছি, যদিও দরকার নাই বাট আমরা চাইলে পাঠাতে পারি। এখন সেভে হচ্ছে আমাদের বোঝার অনেক কিছু আছে, স্যার ডেটাবেসে স্যার ছবিটা স্টোর করে নিয়েছি আসতেছে এটা সেভে দেখাচ্ছি। সেভে যখন আমরা কাজ করব আমাদের অনেকগুলা কাজ দিয়ে চলে আসছে, এখন দেখেন অনেকগুলা লাইব্রেরি চলে আসছে। লাইব্রেরিগুলো কি কি? ফার্স্ট আমরা যে কাজটা করতেছি এসকিউএল ইউজ করতেছি, এখানে একটা ইনপুট আউটপুটের ব্যাপার আছে, এইজন্য জাভা ইনপুট আউটপুট যে লাইব্রেরিটা ওটা কল করছি। ইনপুট আউটপুট কি? আমরা একটা ফাইল সেভ করতেছি, একটা ফাইল আউটপুট হিসেবে দেখতেছি, এরকম করে একটা কাজ। সো আমরা এখানে কি ডেটাবেসে একটা ইনপুট নিব, সো এইজন্য আমাদের ইনপুট আউটপুটটা নিয়ে আসতে হবে। তারপরে ইউটিলিটা নিয়ে আসতেছি কেন? সেম ভাবে আমাদের ডেটাবেসে যেহেতু সেভ করব আমাদের একটা ফাইল পার্টিশন লাগবে, ওইটাকে আমরা নিচ্ছি। আর এসকিউএল তো আমাদের ডেটাবেসে কানেক্টিভিটির জন্য লাগবে। দেন সার্ভারটা আনতেছি, দেন সার্ভারের সেশনের জন্য এইচটিটিপি এর জন্য যতগুলো আছে ওগুলো আনতেছি। তারপর হচ্ছে আচ্ছা এখানে কিছু এক্সট্রা কমন চলে আসছে, এটা না দিলেও হইতো, এই নিচের লাইব্রেরিটা এটা না দিলেও উপরেরটা যেটি স্টার্ট দিয়েছি এটাও চলে আসবে বাই ডিফল্ট। আচ্ছা এখন চলে আসি এই যে আমরা ফাইল আপলোড করতেছি, ফাইল আপলোড করার জন্য আমাদের একটা লাইব্রেরি আছে যেটা হচ্ছে অ্যাপাচি কমন্স ফাইল আপলোড। এটা কেন ইউজ করা হয়? কারণ আমরা আমাদের যে ফাইলটা এটা টমক্যাট লাইব্রেরির থ্রুতে ডেটাবেসে পাঠাবো। সো টমক্যাট লাইব্রেরি ইউজ করে হচ্ছে অ্যাপাচি সার্ভার। সো অ্যাপাচি সার্ভারটা আমাদের এখানে ফাইল আপলোডের ক্যাপাসিটি এটা তাকে ক্রেডিবিলিটি দিতে হবে। সো এইটা আমাদের যে কম্পাইলারটা আছে এখানে ডিজাইন করা আছে যে আমরা কিভাবে ফাইল আপলোড করব। সো ফাইল আপলোডের এগেইনস্ট এই লাইব্রেরিটা জেনারেট করা আছে, সো এই লাইব্রেরিটা আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। আর এটার সাথে সাথে আমরা ফাইল আপলোড করতেছি কোথায়? ডিক্সের মাধ্যমে করতেছি। তারপরে ফাইল আপলোড করতেছি কি সার্ভার আছে আমাদের জিএসপি সার্ভারের মাধ্যমে করতেছি। সো এই লাইব্রেরিগুলো আমাদের মাস্ট বি ইউজ করা লাগবে। লাইব্রেরির এগেইনস্টে কি কাজ করা হয়েছে ওটা চাইলে আপনারা ডিটেইলসে পড়ে নিতে পারেন। এখানে কি কি মেথডস আছে ওগুলো হচ্ছে কম্পাইলার যখন ডিজাইন করা হয় জাভার তার এগেইনস্টে কাজ করে দেওয়া হয় বা তার এগেইনস্টে কাজ করা থাকে, ওগুলো আপনারা চাইলেই ডিটেইলসে পড়ে নিতে পারেন। সার্চ দিলেই পাবেন যে এই লাইব্রেরির কাজ কি, তখনই বলে দিবে এই লাইব্রেরিতে কি কি আছে। তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপটা দিচ্ছি যে এখানে কি আসতে পারে, এখানে কিছু টেক্সট আসতে পারে, HTML ফাইল আসতে পারে। আর ইউটিএফ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য যে আপনার টেক্সটগুলো কি ফরম্যাটে আসবে, এটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে ইউটিএফ-8। আচ্ছা তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে জাভা ল্যাঙ্গুয়েজ আসতে পারে। আর এরপর আমরা হচ্ছে যে সেশনের জন্য এটা যেহেতু এখানে HTTP দিয়ে দিছি এটা না দিলেও চলবে। সো এই কয়েকটা লাইব্রেরি আমাদের আগে নিতে হবে ফাইলগুলো সেভ করার জন্য। তারপর আমরা আবার চেক করলাম যে সে অ্যাডমিন কিনা, অ্যাডমিন না হলে তাকে এই ফাইলটা দিব না। কারণ কি অনেকে হইতে পারে যে এই লিংকটা সামহাউ উপরের এই লিংকটা কপি করে নিয়ে এসে কোন একটা ব্রাউজারে বসায় দিতে পারে। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই লিংক যদি কেউ বসায় দেয় আমরা তাকে হচ্ছে কি করব না, অ্যাক্সেস দিব না কোনোভাবে কোনো কাজ করার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে, প্রতিবারই সেশনটা চেক করতে হবে। সো দেখেন আমি কি লিংকটা প্রোভাইড করার সাথে সাথে আমাকে কি অ্যাডমিন লগইনে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? কারণ কি আমি সেশনটা চেক করতেছি। সো ইনকগনিটো মোডে আমার কিন্তু কোনো সেশন নাই। সো যখনই আমি এই পেজটা দেখে অ্যাড করতে যাচ্ছি, অ্যাড লিংকটা পেস্ট করতেছি, সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না কারণ আমি ওইভাবে কোডটা জেনারেট করে রাখছি। সো এইখানে দেখেন যদি নাল আর যদি অ্যাডমিনের সেশনটা ওপেন করা না থাকে আমি কি করে দিচ্ছি, অ্যাডমিন লগইনে পাস করে দিচ্ছি। এইখানে যদি আমি এই লিংকটা প্রেস করি, দেখেন এখানে যদি আরেকটা ট্যাবে যাই, এই ট্যাবে গিয়ে যদি সেম লিংকটা আমি প্রিন্ট করি তাহলে দেখেন আমাকে অ্যাড নিউ প্রোডাক্টে নিয়ে আসতেছে। কারণ কি এখানে আমার অলরেডি সেশনটা ওপেন করা আছে। বাট যখন আমি অন্য জায়গায় যাচ্ছি তখন সেশনটা ওপেন করা থাকবে। তারপর আমি কি করব, এরপরে চলে আসি সেভ এর কাজটা হচ্ছে কি, সো কানেকশন বিল্ডিং করতেছি, কানেকশন নাল করলাম, প্রিপেয়ার স্টেটমেন্ট করলাম, দেন আগের মতো ডেটাবেস কানেকশন দিলাম। এইখানে কোনো প্রবলেম নেই। এইখানে নতুন একটা জিনিস চলে আসতেছে, ডিক্স ফাইল আইটেম ফ্যাক্টরি। এইটা আমাদের একটা ক্লাস, যে ক্লাসে হচ্ছে আমরা আমাদের ফাইল সিস্টেমগুলো ম্যানেজ করি। সো এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি যেটা নাম দিচ্ছি হচ্ছে আমরা ফ্যাক্টরি। দেন সার্ভলেটের ফাইল যে আপলোড করব, অর্থাৎ আমরা কিভাবে আপলোড করতেছি একটা সার্ভলেটের মধ্যে দিয়ে, আমাদের জেএসপি সার্ভলেটের মধ্যে দিয়ে। সো ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি যে আপলোড। এই দুইটাতে কি থাকবে একটু পরে আসতেছি। সো এটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আর এই যে ফাইল আপলোড এটা কোনটা হবে, এই ফ্যাক্টরিতে যেটা থাকবে ওইটাই, অর্থাৎ আমার ডিস্ক থেকে যে ফাইলটা আসবে
অর্থাৎ আমার পিসি থেকে যে ফাইলটা আসবে ওটা আমি ফ্যাক্টরিতে প্রোভাইড করব, আর ফ্যাক্টরি থেকেই হচ্ছে কি ওটা আপলোড হয়ে যাবে আমার সার্ভারে। সো সার্ভার আপলোডে আমি হচ্ছে ফ্যাক্টরি ওটাকে হচ্ছে অবজেক্টের প্যারামিটার আকারে পাস করতেছি। এখন চলে আসি যে আমি এই আপলোডের মধ্যে কি রাখবো, এটা কি আমি হচ্ছে জেনারেট করতেছি, এটা 1 বাই 1 আসছে। তারপরে দেখেন আমি একটা লিস্ট দিচ্ছি, যেখানে আইটেম দিচ্ছি upload.parse request। সো আপলোড রিকোয়েস্টে যেগুলো আসবে ওগুলো আবার আইটেমসে চলে আসবে। আইটেমস থেকে আমি তারপর কি করব, 1 বাই 1 এগুলোকে হচ্ছে ডিভাইড করব। সো আমি তিনটা জিনিস পাবো এখানে। একটা পাবো যে আইটেমের নামটা কি, তারপর হচ্ছে ইমেজ নেমটা কি, তারপরে ডেসক্রিপশন, সরি এই সবগুলো আমি পাবো। দেখেন আমি আগের পেজ থেকে কি নিচ্ছি, অ্যাড পেজ থেকে, অ্যাড পেজ থেকে নেম পাচ্ছি, প্রাইস পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, ইমেজ পাচ্ছি, এই চারটা জিনিস পাচ্ছি না। সো আমাকে এই চারটা জিনিস হচ্ছে নিতে হবে, কারণ এই চারটা জিনিস আমি ডেটাবেসে ইনপুট করব। সো আমি প্রথমে নিলাম যে যেই নেমটা আছে অর্থাৎ যে প্রোডাক্টের নেম ওটা ফাঁকা, ডেসক্রিপশনও ফাঁকা, ইমেজ নেমও ফাঁকা, প্রাইস হচ্ছে 0, সেই যে প্রাইসটা প্রোভাইড করতেছে ওটাও 0। এটা এগুলো ফাঁকা নিয়ে নিচ্ছি কারণ আমি এখানে এখন ইনপুট প্রোভাইড করব। দেখেন একটু খেয়াল করেন, এখানে একটা ইনপুট স্ট্রিম দিচ্ছি ইমেজ ডাটা, এটা কি কাজ করে একটু পরে আসছে, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। নেক্সট আমি কি করলাম, ফাইল সিস্টেম, ফাইল আইটেমের আইটেমে চলে গেলাম। ফাইল আইটেমটা বলছিল ওই যে লিস্টটা যে জেনারেট করছি, আর আগের পেজে যে আপলোড রিকোয়েস্টটা করছি, এখন আপলোড রিকোয়েস্টটা কোথা থেকে আসছে, এই যে দেখেন এইখানে যখন আমি আপলোড রিকোয়েস্ট করলাম, এই যে চুজ, তারপরে যে একটা ফাইল ওপেন করলাম, ওপেন করে যখনই আমি সেভ প্রোডাক্ট দিচ্ছি এটা একটা আপলোড রিকোয়েস্ট করতেছে এই চুজ থেকে, সে একটা ফাইল আপলোড করতে যাচ্ছে। সো আমি যে কাজটা করলাম, এই ফাইল যে আপলোড করতে যাচ্ছে তার যে ভিতরে রিকোয়েস্টের মধ্যে যতগুলো ভ্যালু এগুলো আইটেমসে রেখে দিয়েছি। তার মানে আইটেমস আবার কি কি থাকতেছে, দেখেন আইটেমস কিন্তু আবার যতগুলো ডেটা আছে আপলোড রিকোয়েস্টে সবগুলো চলে আসছে। সো সবগুলো কি কি, তার নাম, তার প্রাইস, তার ডেসক্রিপশন সবগুলো কিন্তু 1 বাই 1 চলে আসছে আপলোড রিকোয়েস্টের সাথে। সো আমি এখন কি করব, ফাইল আইটেমটা ক্রিয়েট করলাম, ফাইল আইটেম অবজেক্টের আইটেমটাকে কল দিলাম। ফাইল আইটেম হচ্ছে এই যে লিস্টটা, এটা সরি লিস্ট কল দিছি, এই লিস্টের যে আইটেম জেনারেট করলাম, যেটা আমরা আপলোড রিকোয়েস্ট থেকে যে ভ্যালুগুলো আছে ওগুলো ইনপুট করে রাখছি, এইটাকে আমি সার্চ করতেছি যে এটাতে ভ্যালু আছে কিনা, ফর লুপ দিয়ে, ফর ইচ লুপ দিয়ে। সো যদি আইটেমস এর ভ্যালু থাকে, অর্থাৎ আইটেমস গুলো যদি থাকে, আগের পেজে যদি কিছু আপলোড করি তাহলে আইটেমস থাকবে, আইটেমস গুলো যদি থাকে তাহলে আমি আইটেমসটাকে এখন সেপারেট করব ফিল্ড বাই ফিল্ড। যে রিকোয়েস্ট গুলো আসছে এখানে কি চারটা জিনিস আসছে, নেম, ডেসক্রিপশন, ইমেজ নেম, প্রাইস, ইমেজ ডেটা, সরি পাঁচটা জিনিস, নেম, ডেসক্রিপশন, ইমেজ নেম, ইমেজ ডেটা আর প্রাইস। সো এইগুলো আমরা এখন আলাদা আলাদা করব। সো আমি কি করলাম, item.isForm field, সো ফিল্ড গুলো চেক করতেছি ফরম্যাট, অর্থাৎ আমার এই আপলোড ফর্ম যেটা আছে, যেটা আমি আপলোড রিকোয়েস্ট করলাম, এই ফরম্যাট থেকে আমি এখন ফিল্ড গুলো আলাদা করব। ফিল্ড কি, একটা নেম, একটা প্রাইস, একটা ডেসক্রিপশন, একটা ইমেজের মধ্যে কি দুইটা আছে, ইমেজ নেম আর ইমেজ ডেটা। সো আমি এখন কি করতেছি, যদি ফিল্ড থাকে তাহলে আমি ফিল্ডটা ডিভাইড করতেছি। সো আমি item.getField এ দিচ্ছি। সো এটা দিয়ে কি হয়, ফিল্ডের নেমগুলো আসছে। এটা সুইচ কেসে করতেছি কারণ কি মাল্টিপল ফিল্ড নেম থাকবে। সো নেম যদি হয়, ফিল্ডের নেম যদি নেম হয় তাহলে আমি কি করতেছি, ওটা আইটেমে রাখতেছি স্ট্রিং হিসেবে নিয়ে, আমরা যে উপর স্ট্রিংটা নিচ্ছি নেম নামে ওই স্ট্রিং এ পাস করে দিচ্ছি। তার মানে বুঝতে পারতেছেন যে এইখান থেকে যে রিকোয়েস্টটা করলাম, এখানে যে প্যারামিটার এইটা যদি নেম আকারে আসে, এটা কি আমি নিচ্ছি আমাদের যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে, এটা হচ্ছে অ্যাডার ফ্রন্ট এন্ডে দেখেন আমরা ইউজার নেম দিয়ে রাখছি। সো এই যে ইউজার নেম, প্রাইস, ডেসক্রিপশন, ইমেজের ইমেজ, এইগুলো ধরে নিচ্ছে প্যারামিটারগুলো আপলোড রিকোয়েস্টের সময়। সো ওইটার ফিল্ড নাম যদি নেম পায় তাহলে আমরা যে নেম নাম স্ট্রিংটা ক্রিয়েট করলাম ওইটার মধ্যে এই নামটা বসায় দেব। যদি ডেসক্রিপশন পায় তাহলে ডেসক্রিপশন নামে যে এখানে স্ট্রিংটা ক্রিয়েট করলাম ওইটার মধ্যে বসায় দেব। যদি প্রাইস পায় তাহলে কি করব, প্রাইস নামে যেটা আছে ওইটা বসায় দেব। এইটা তো নরমাল। এইটা এখন ডিরেক্ট বসাইলাম কেন, কারণ নেমের এগেইনস্টে একটা নেমে আসবে, ডেসক্রিপশনের এগেইনস্টে একটা ডেসক্রিপশনে আসবে, প্রাইসের এগেইনস্টে একটা প্রাইসে আসবে। কিন্তু এখন একটু চেঞ্জ আছে, যে যখন ইমেজ আসবে তখন কিন্তু জাস্ট একটা ফিল্ড আসবে না, তখন কি হবে, দুইটা ফিল্ড আসবে। একটা ফিল্ড আসবে নেম দিয়ে আর একটা ফিল্ড আসবে কি ডেটা দিয়ে। এখন এইগুলা ডাইরেক্ট নেম আসে, ডাইরেক্ট বসাই দিছি, বাট যখনই এইগুলা আসবে না অন্য কিছু আসবে তখন আমরা কি করতেছি, আইটেমটাকে আরেকটু ডিভাইড করতেছি। যে এই যে আইটেমটা আসলো
এটা যে ইমেজ নেম দিলাম এই যে স্ট্রিং ওইটার মধ্যে বসা যাবে আইটেমের যে গেট নেমটা আছে, তার মানে যেই আইটেমের আমি আপলোড রিকোয়েস্ট করতেছি ওই যে চুজ ফাইল দিয়ে ওইটার নেমটা এখানে বসে যাবে। পরবর্তীতে ডেটাটা আসতেছে হচ্ছে গিয়ে গেট ইনপুট। আচ্ছা এখন চলে আসে ইনপুট স্ট্রিমটা কি। ইনপুট স্ট্রিম বেসিক্যালি হচ্ছে আমার যে ইমেজটা আছে এটাকে একটা সিকোয়েন্সিয়াল ডেটাতে কনভার্ট করে নেয়, যেটাকে আমরা বলি বেস 64 নাম্বার। সো বেস 64 আপনারা এখানে স্যার ডেটা মানে সার্চ ইমেজ করে দেখতে ডেটাটাকে পারেন। এই বেস 64 নাম্বারে কনভার্ট করে না? হ্যাঁ, এই বেস 64 অ্যাকচুয়ালি একটা টেক্সট এনকোডিং। এই সিস্টেমটা হচ্ছে এই যে আপনার যে এরকম কিছু কোড আছে এগুলোতে হচ্ছে কনভার্ট করে ফেলবে। সো এটা হচ্ছে আমরা যতগুলাই হচ্ছে গিয়ে কাজ করি আমাদের ইমেজগুলোকে সবগুলাই হচ্ছে সে বেস 64 এ নিয়ে আসতে হয়। যেমন আমি ডট এর কাজ যখন করতাম সেখানেও আমাকে কোন পিডিএফ থেকে যদি কোনো ডেটা নিয়ে আসতে হতো তাহলে বেস 64 এ নিয়ে আসতে হতো। তারপরে যদি আমাকে কোনো ইমেজ ডেটা নিয়ে আসতে হতো সেটাকেও বেস 64 এ কনভার্ট করা হতো। এটা কি? কারণ আমাদের ডেটাবেস যাতে বুঝতে পারে, ডেটাবেস বেস 64 এর এই ভ্যালুগুলো বুঝতে পারে। সো এখানে দেখেন যে পারপাস এটা বলতেছে যে এটা বাইরে ডাটা করতেছে যাতে হচ্ছে আপনার একটা সিস্টেমকে টেক্সটের আকারে বা একটা নাম্বারের আকারে নিয়ে আসতে পারে। সো এইটাকে আমাদের কনভার্ট করতে হয়, এটা হচ্ছে র‍্যান্ডম। সো আমরা কি করতেছি এই পুরো ইনপুটটাকে নিয়ে আসছি আর এটা একটা স্ট্রিং লাইনের মতো করতেছি, অর্থাৎ সিকোয়েন্স ওয়াইজ সাজাচ্ছি। এইজন্য আমরা ডেটাটাকে ইনপুট স্ট্রিমে নিয়ে আসছি। তো তার মানে যখন আমরা আগের পেজ থেকে আপলোড করে নিয়ে আসবো এখানে কি আসবে বেস 64 আসবে আর এটাকে আমরা একটা সিকোয়েন্সিয়াল আকারে নিয়ে আসতেছি। আর এই ডেটাটা সিকোয়েন্সিয়ালে রাখার জন্যই অ্যাকচুয়ালি আমরা এই ইনপুট স্ট্রিম একটা ক্লাস কল দিয়ে তার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। আর ওই অবজেক্টের মধ্যেই হচ্ছে আইটেমের মধ্যে যেটা আসতেছে অর্থাৎ চুজ ফাইল দিয়ে যে ইমেজটা পাঠাচ্ছি তার এগেইনস্টে যেটা জেনারেট হচ্ছে ওইটাই হচ্ছে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। সেটা কি বোঝা গেল কিভাবে করা হচ্ছে? স্যার এখানে কি কোনো ডেটা লস হয়? যেমন ছবির ইমেজ সাইজ যদি মনে করেন 10 MB হয় এক্ষেত্রে কি বেস 65 এর যে না, যদি ডিরেক্ট করেন তাহলে হচ্ছে গিয়ে কখনো লস হবে না। যদি আপনি আরো কমাই দিচ্ছেন, বেস যদি কমাই দিয়ে 16 32 তে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কমে যাবে আর কি। সো এটা ডিপেন্ডস করে আপনি পিক্সেল যদি কমাই ফেলতে চান। কারণ আমরা অনেক সময় কি করি কমপ্রেস করে নিয়ে আসলে হাই পিট কমাই দিই। যেমন আমার এখানে একটা হাই পিট কমানো আছে, আমি যখন অ্যাড করে আপনাদের ওই যে প্রোডাক্টটা হলো ভিউ প্রোডাক্ট তখন দেখবেন কিবোর্ডের আমাদের যে ইমেজটা এটা কিন্তু অনেক বড় ছিল, বাট এটাকে আমরা কি করলাম শর্টে করে নিয়ে আসছি। কারণ ডেস্কটপ থেকে যদি আমি এই যে কিবোর্ডের ইমেজটা দেখি দেখেন এটা কিন্তু একটু লম্বা আর এই ইমেজটা হয়ে গেছে কি একটু হ্যাঁ চেপে গেছে। এটাকে কম্প্রেস করা হয়েছে যাতে আমরা এই ব্লকের মধ্যে রাখতে পারি। এইটা আমরা ইমেজটাকে 64 এ নিয়ে আসছি, লস হয় নাই, বাট হাই পিটটাকে আমরা কমাই দিচ্ছি এইভাবে করছি। আচ্ছা নেক্সট কাজ হচ্ছে কি ইমেজটা আমরা দিয়ে দিলাম। কতক্ষণ হবে? যতক্ষণ সে আইটেম পাবে। সো আইটেম অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে একটাই পাবে, আমরা মাল্টিপল আপলোডের সিস্টেম রাখি নাই। যদি মাল্টিপল আপলোডের সিস্টেম রাখতাম তাহলে করতাম। এখন আমরা আইটেমগুলো সব এই যে যতগুলো আমাদের ভ্যারিয়েবল আছে সবগুলো ভ্যারিয়েবলে পেয়ে গেছি বা অবজেক্টে পেয়ে গেছি। এখন এগুলোকে আমাদের ডেটাবেসে ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট করব কি নরমাল কোয়েরি নেম প্রাইস ডেসক্রিপশন ইমেজ নেম ইমেজ ডাটা। ইমেজ নেম ইমেজ ডাটা কেন? কারণ আমরা যখন ডেটাবেস সেট করছি আমরা জানি যে যখন একটা ইমেজ আপলোড হবে তার এগেইনস্ট একটা নেম আসবে একটা ডেটা আসবে। সো আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি সবগুলো ভ্যালু আমরা জানি না, ভ্যালুগুলো কোথা থেকে আসবে? ওই যে নেম থেকে আসলো, প্রাইস থেকে ইমেজ নেম হচ্ছে কি এই যে যেখানে ডেটাটা পাইছিলাম যে এইগুলা যদি ফিল না হয় তাহলে অন্য ফিল যেটা হবে তার মানে ইমেজ নেম হবে আর ডেটা হবে। সো ইমেজ নেম আমরা হচ্ছে ইমেজ নেম পাঠিয়ে দিচ্ছি আর ডেটাতে হচ্ছে এই ইমেজ ডাটা পাঠিয়ে দিচ্ছি। দেখেন এইখানে চিন্তা করেন যখন আমরা ডাবল সেট করতেছি তখন লিখতেছি সেট ডাবল, যখন স্ট্রিং লিখতেছি সেট স্ট্রিং, যখন এই ব্লক দিচ্ছি তখন লিখতেছি সেট ব্লক। ব্লক মানে কি ওই যে আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে সে অবজেক্ট আকারে নিয়ে আসে, ইমেজটাকে সে অবজেক্টে কনভার্ট করে। সো তারপরে এক্সিকিউট আপডেট দিচ্ছি, ওটা সেভ হয়ে যাচ্ছে। রেজাল্ট যদি গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ এক্সিকিউট আপডেট হলে সে আমাদের যতগুলো রো আপডেট হয় বা চেঞ্জেস হয় ওটার একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন দেয়। আমরা যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তার মানে আপডেট হচ্ছে, সো আমরা সাকসেসফুল দেখাচ্ছি। আদারওয়াইজ আমরা কি দেখাবো? নট সেভড। তারপরে এই এক্সপ্রেশন দিয়ে আমরা ফাইনালি যতগুলো আমাদের কানেকশন গুলো ওপেন করা হয়েছে ওগুলো সব ক্লোজ করে দেব। সো এইটুকু বোঝা হয়েছে? আর কোশ্চেন আছে? এটা বাসায় গিয়ে একটু দেখবেন, দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা তারপরে চলে আসি অ্যাড প্রোডাক্ট হয়ে গেছে। অ্যাড প্রোডাক্টসে এটা আমরা হচ্ছে কি তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্টসের কাজ আমরা বুঝে গেছি। এখন আমরা চলে আসি ভিউ প্রোডাক্টসে। ভিউ প্রোডাক্টস অ্যাকচুয়ালি index.jsp। এখানে কি কাজ করা হয়েছে? কিছুই না,
ডেটাবেসে কোয়েরি করছি যেভাবে আমরা সেভ করছিলাম সেম ভাবে কোয়েরি করে ভ্যালুগুলো নিয়ে এসে এখানে দেখাইছি কি হবে index.php তে চলে যাই php না এখানে আমরা কি করতেছি ওই যে আগের মতো আমাদেরকে এই যে দেখেন বেস 64 এর আমরা একটা লাইব্রেরি নিয়ে আসতেছি বেস 64 এর লাইব্রেরি কেন নিয়ে আসতেছি এখন ডেটাবেস থেকে আমরা যে ভ্যালুটা নিয়ে আসবো এটা হচ্ছে একটা বেস 64 নাম্বার কারণ কি সেভ করার সময় এটাকে আমরা এনক্রিপ্টেড করে ওইভাবে সেভ করছি আবার ডেটাবেস থেকে যখন নিয়ে আসবো তখন আমাদের এইভাবে ইউজ করতে হবে এই কারণে এই লাইব্রেরিটা কল করে নিয়ে আসা যাতে আমরা ইমেজটাকে বেস 64 এ নিয়ে আসতে পারি তারপরে ই-কমার্সের হোম দিলাম হোম হচ্ছে কি এরকম এই যে এই লেখাটা তারপরে এটা করেসপন্ডিং যতগুলো লিংক আছে লিংকগুলো আমরা প্রোভাইড করে দিছি এখন আমরা চলে আসি যে ইউজার নেম এটা সেশন চেক করলাম যে এটা কখন দেখাবো এটা কি ইউজার নেম আছে কিনা অ্যাডমিন আছে কিনা দুইটার মধ্যে ডিফারেন্স কি হবে ডিফারেন্স হচ্ছে যখন ইউজার লগইন থাকবে তখন আমি অ্যাড টু কার্ট দেখাবো না সরি দেখাবো আর যখন অ্যাডমিন লগইন থাকবে তখন আমি অ্যাড টু কার্ট দেখাবো না অর্থাৎ এখানে দেখেন কোনো অ্যাড টু কার্টের অপশন কিন্তু নাই আমি কিন্তু কার্টে অ্যাড করতে পারতেছি না এটা কখন দেখাবো যখন আমি অ্যাডমিন হিসেবে আসি কখন দেখাবো না যখন আমি ইউজার হিসেবে সরি কখন দেখাবো না তখন আমি অ্যাডমিন হিসেবে আসি আর কখন দেখাবো যখন আমি ইউজার হিসেবে লগইন থাকবো সো এখন আমরা যেটা অ্যাডমিন হিসেবে আছি সো এখন আমি দেখাবো সো এটা চেকিং করার জন্য আমরা এখানে চেক করতেছি যে আমরা কি ইউজার নেম আর রোল এটা কি অ্যাডমিনে আছে নাকি এটা কি আমাদের কাস্টমার আছে দেখেন এখানে চেক করতেছি যে এটা কি আছে চেক করার পর আমি যদি দেখি যে এখানে ইউজারের কোন সেশন নাই আচ্ছা সেশন যদি না থাকে তাহলে লগইন করতে পাঠিয়ে দিচ্ছি ওটা আলাদা ওটা দেখতে আগে দেখছি এখন যদি আমার এখানে রোল থাকে হচ্ছে অ্যাডমিন তাহলে আমি অ্যাডমিনের লগইনে অ্যাডমিনের হোমে পাঠিয়ে দিব admin.home.jsp যেটা ইনডেক্সের মতোই আর যদি আমাদের সেশন থাকে হচ্ছে গিয়ে কাস্টমার তাহলে আমি কাস্টমারের মধ্যে পাঠিয়ে দিয়ে কার্ডটাকে ওপেন করে দেব এখানে এই কাজটাই করা হয়েছে যে কার্ডটা তখন অ্যাক্টিভেট থাকবে পরে আচ্ছা নেক্সটে চলে আসি কানেকশনগুলো বিল করলাম তারপর এখন আগের মতোই দিলাম এখন আমার কাজ কি ওই যে পেজটা আছে পেজটাতে ছবিগুলা প্রাইসগুলা সবগুলা নিয়ে আসা অর্থাৎ এই যে ছবিগুলা প্রাইসগুলা এগুলা নিয়ে আসা এগুলা কিভাবে নিয়ে আসবো ডেটাবেস থেকে সো আমি কি করলাম সিলেক্ট করলাম আইডি নেম প্রাইস ডেসক্রিপশন ইমেজ ডেটা ফ্রম প্রোডাক্টস 1 সো প্রোডাক্টস 1 টেবিলে সবকিছু আছে আমি ওইখান থেকে এক্সিকিউট কোয়েরি ডিরেক্ট করে দিলাম যে এখানে যতগুলো আছে সবগুলো আমার কাছে নিয়ে আসো কোনো আমাদের এখানে কোনো লজিক নাই যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের ডেটা যেগুলো আছে ওগুলো নিয়ে আসো সো সেই কি করলো সবগুলো আমাকে প্রোডাক্টস 1 টেবিল থেকে নিয়ে আসলো দেন আমি ওয়ান বাই ওয়ান প্রিন্ট করা শুরু করলাম কিভাবে প্রিন্ট করলাম যে রেজাল্ট সেট যেটা নিলাম রেজাল্ট সেটের মধ্যে যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালুটাকে প্রথম ভ্যালুটাকে আইডি তে নিলাম সেকেন্ডে নেমটাকে নেমে নিলাম প্রাইসটাকে প্রাইস ডেসক্রিপশনটাকে ডিএসসি তে নিলাম এখন দেখেন ইমেজ যে আসছে ইমেজ কি ব্লব আকারে আমরা সেভ করছি না সো ব্লব আকারে আসবে আর ব্লবটা কি বেস 64 এর ইমেজ যেটা আমরা দেখে আসছিলাম বলে আসছিলাম বেস 64 সো এটাকে আমাকে বেস 64 থেকে নিয়ে এসে ইমেজে কনভার্ট করে নিতে হবে আবার আগের মতো সো কিভাবে করব সো দেখেন এখানে ব্লক যে অবজেক্টটা ওই অবজেক্টে ইমেজ ব্লক ক্রিয়েট করলাম যেটা আরএস থেকে আসছে ইমেজ ডেটার মধ্যে দেন এই ব্লকটা যদি নাল না থাকে তখন আমি কি করতেছি ব্লবের বাইটস গুলোকে ডিভাইড করতেছি সো এই যে দেখেন ব্লবের ইমেজ বাইটসটাকে ইমেজ বাইটস নামে একটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলে রাখতেছি বাইট নামে একটা ভ্যারিয়েবল রাখতেছি যেখানে হচ্ছে ব্লবের যে 64 বিটের যে ডেটাগুলো ওগুলো চলে আসতেছে আর এই বাইটসটাকে আমি তখন এনকোড করে কি করতেছি এনকোড করে স্ট্রিং এ নিয়ে আসতেছি টেক্সটে কনভার্ট করতেছি যাতে আমরা কি করতে পারি ওই যে আগের এনকোডিংটাকে ডিক্রিপ্ট করতে পারি এনক্রিপশনটাকে ডিক্রিপ্ট করতে পারি সো এটাকে ইমেজ বাইটসটাকে নিয়ে আসছি যে বাইটসগুলো আসতেছে বেস 64 এর ওইটাকে আবার আমি কনভার্ট করে ইমেজে কনভার্ট করে নিয়ে আসলাম এই কাজটা হচ্ছে এখানে করা হলো দেন জাস্ট ওইটাকে আমি এখন প্রিন্ট করে দিলাম সো কিভাবে প্রিন্ট করলাম নেম হিস্ট্রি ট্যাগ দিয়ে প্রিন্ট করলাম প্রাইস ডেসক্রিপশন আর এখানে চেক করতেছি যে এই ইমেজটা এমটি আছে কিনা অর্থাৎ এই যে বেস 64 যেটা আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে রাখছিলাম এই যে ইমেজটা যেটা টেক্সটে আমি কনভার্ট করতেছি এইটা কি এমটি আছে না যদি এমটি থাকে তাহলে হচ্ছে আমাদের কি কোনো কিছু করব না আমরা হচ্ছে দেখাবো যে ইমেজ নাই আর যদি এমটি না থাকে তাহলে আমরা কি করব নট এমটি যদি হয় তাহলে এটাকে আমরা বেস 64 এর ইমেজ আকারে প্রিন্ট করে দিচ্ছি অর্থাৎ যে ডেটাটা আসছে এটাকে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে একটা ইমেজ যেটা 64 বেজের সো ওই ইমেজ সোর্সটাকে আমি এটা প্রোভাইড করে দিচ্ছি এন্ড দেন পরবর্তীতে হাইট আর উইডথটা হচ্ছে আমি বলে দিচ্ছি সো ইমেজটা প্রিন্ট হয়ে গেছে তার মানে কি হচ্ছে ব্লব আকারে নিলাম নিয়ে
লবেস বেস 64 নাম্বার ছিল, এটাকে কনভার্ট করে একটা স্ট্রিং এ নিয়ে আসলাম, ওই স্ট্রিংটাকে আমরা 64 এর বেস হিসেবে প্রিন্ট করে দিচ্ছি। এন্ড লাস্টে হচ্ছে গিয়ে আমরা কি করলাম, বাকি কার্ড তারপরে হচ্ছে ভ্যালু এগুলো হচ্ছে সাবমিট করে দিলাম, এগুলো হচ্ছে প্রিন্ট করলাম। স্যার এই প্রসেসিংটা অনেক ফাস্টার না? যেমন যদি আমরা কোনো একটা ছবি ক্লাউডে স্টোর করে ওটার লিঙ্কটা যদি আমরা দিয়ে দিই, ওই ক্ষেত্রে তো স্যার আপনার ছবিটা ভিউ করে, এখন ওইটার মধ্যে কোনটা বেটার? এটা কি বেশি ফাস্টার না ওইটা ফাস্টার? মানে কোনটা ক্লাউডে? যেমন স্যার আমাদের গুগল ড্রাইভে সাপোজ মনে করেন একটা ভিডিও বা ছবি আছে, হ্যাঁ, তো ছবির যেমন লিঙ্কটা যদি আমরা এখানে স্টোর করি ডেটা, তাহলে ওইখানে যে প্রবলেমটা হবে, সবার ফার্স্ট আপনার গুগল ড্রাইভের অথেন্টিকেশন যাবে। না 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 না, এটা পাবলিক হলে তো অথেন্টিকেশন যাবে না। আচ্ছা, পাবলিক যদি হয় তাহলে অথেন্টিকেশন যাবে না। তাহলে ওইখান থেকে সে কি করবে, সে প্রথমে আপনার ওয়েবসাইটে যাবে, ওইখান থেকে আবার গুগল ড্রাইভের ওয়েবসাইটে যাবে, ওইখানে সার্ভার থেকে এটা লোড করবে, লোড করে আবার নিয়ে আসবে, আর এখানে আপনার ডিরেক্ট সার্ভার থেকেই সে পেয়ে যাচ্ছে। সো কোনটা ফাস্টার হবে? এইটা। এটাই ফাস্টার হবে। এটা আপনার ডেটাবেসে আছে, একবারে আপনার সার্ভারে ঢুকে সে পেয়ে যাচ্ছে। বাট তাকে যদি থার্ড পার্টিতে যাইতে হয়, প্রথমে আপনার সার্ভারে যাইতে হবে, গিয়ে তাকে লিংক সার্চ করতে হবে যে এটা কোন জায়গায় আছে। সে দেখলো যে গুগলের কাছে আছে, সে কি করবে, আবার গুগলের সার্ভারে হিট করবে, ওইখান থেকে আবার এটা সার্চ করে বের করে নিয়ে এসে আবার আমার সার্ভারে আসবে। সো এখানে মাল্টিপল কাজ চলছে, যেটা আরো স্লোয়ার হয়ে যাবে। আমরা যদি কোনো ডেটা হয় খুব বড়, যেগুলো আমাদের স্টোরেজে রাখতে পারি না, সেই ক্ষেত্রে এটা রাখি। যেমন দেখবেন ওই যে একদম ফার্স্টে হচ্ছে আপনাদের কিছু ইউটিউব ভিডিও দেখাইছিলাম না, ইউটিউব ভিডিও কি হইতো, লোডিং হয়ে তারপর আসতেছে, এটা স্লো। যদি আমার ডেটাবেস হইতো তাহলে সাথে সাথেই বেশি ফাস্টার লোড হইতো। কেন? কারণ আমার ডেটাবেসে আমি আমার সার্ভারে ঢুকিয়ে পেয়ে যাচ্ছি। বাট ইউটিউব থেকে যদি নিয়ে আসতে হয় তাহলে ইউটিউবের সার্ভার হিট করতে হবে, ইউটিউব থেকে লোড করে নিয়ে আসতে হবে। সো ইউটিউব থেকে লোড হবে, লোড হয়ে আবার আমার সার্ভারে আসবে, আমার সার্ভার থেকে আবার আমার ডিভাইসে লোড হবে। বুঝতে পারছেন? সো এটা প্রসেসটা হচ্ছে একটু স্লো হবে। তবে বড় ফাইল যদি হয়, যেমন ডেটাবেসের যে হোস্টিং ডোমেইন যখন কিনি, আমাদের একটা ক্যাপাসিটি দেওয়া থাকে যে 10 জিবি, সো এর থেকে যদি অধিক হয়ে যায় আমরা তো আর ইউজ করতে পারবো না। সো তখন আমরা এই এক্সট্রা স্টোরেজ গুলোকে বিভিন্ন ক্লাউড সার্ভার গুলোতে রেখে দিয়ে ওইখান থেকে ইউজ করি। আচ্ছা, তারপরে সো আমরা এটাতে নিয়ে আসলাম। আর বাকি যে আমাদের কার্ডের যে ফর্মগুলো আছে, অর্থাৎ এই যে পরবর্তীতে এখানে যে আমরা কার্ড অ্যাডমিন ড্যাশবোর্ড এগুলো যে বাটনগুলো আছে, এগুলো দেখানোর জন্য হচ্ছে এখানে আমরা ওগুলো অ্যাড করেছি। এগুলো আগের পেজও আছে, সো এগুলো আপনারা পারবেন বুঝলে। সো এটা হচ্ছে আমাদের ইনডেক্স পেজ হচ্ছে আমরা এটাতে কাজ করতেছি। সো এটা তারপরে চলে আসছে। আর যদি আমার সেশনটা হচ্ছে লগইন হয় ইউজার হিসেবে, একদম ফার্স্টে দেখেন ইউজার হিসেবে যদি হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, যে কার্ড আছে, কার্ডটা হচ্ছে শো করতেছি। অ্যাড টু কার্ড না, অ্যাড টু কার্ড। এই যে দেখেন এইখানে যখন আমি নিয়ে আসতেছি, তার রোলটা আবার চেক করতেছি যে ইউজার নেম নট নাল আছে কিনা, আর অ্যাডমিন না আছে কিনা। নট অ্যাডমিন মানে কি, সে নট অ্যাডমিন মানে কি, কাস্টমার হবে। সো কাস্টমার যদি হয়, তাকে আমি কার্ডের একটা লিংক দিয়ে দিচ্ছি, সে কার্ডে যেতে পারবে। আর এখানে একটা সাবমিট বাটন দিয়ে দিচ্ছি, অ্যাড টু কার্ড। তার মানে সে এই অ্যাড টু কার্ড দিবে, একটা পে করবে। অর্থাৎ এই যে আমি যদি লগ আউট করে চলে আসি, সো এই যে আমি যে এখানে এই কোয়ান্টিটি 1 অ্যাড টু কার্ড দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কাজ করছে। দেখেন কোয়ান্টিটি দেওয়া হচ্ছে প্রথমে, তারপর এটার এগেইনস্ট একটা নাম্বার দিয়ে আপনি ইনপুট টেক্সট দিচ্ছেন, নাম্বারটা কি মিনিমাম 1 হবে, আর ম্যাক্সিমাম আপনি যত দিবেন। আর তার এগেইনস্ট একটা সাবমিট বাটন দিচ্ছি, সেটার নাম হচ্ছে ভ্যালু টু কার্ড, এটা সাবমিট। এই বাটনটা যদি ক্লিক করি তাহলে সেটা কি হয়, card.jsp তে চলে যাবে, এখানে গিয়ে কোনো একটা কাজ করে। সো ওই বাটনটা এটা যখন ক্লিক করব তখন card.jsp তে চলে যাবে। সো এইটা বোঝা গেছে। সো আজকে আমরা প্রজেক্ট এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কার্ড আর পেমেন্ট মেথড এই দুটো শেষ করে আমাদের প্রজেক্টের বোঝাটা শেষ করে ফেলবো। আর আপনাদের কিন্তু সেমিস্টারে বেশি দিন টাইম নেই, সো আপনারা কিন্তু প্রজেক্টের কাজ শুরু করে দেন। আপনারা হয়তো কত 27 তারিখে যেতে হয়, তার আগে হয়তো আমি দেখার ট্রাই করব। আর যদি দেখি যে তার অবস্থা সিচুয়েশন একটু অন্যরকম, তাহলে হয়তো পরে যেতে পারে, বাট না যাওয়ার চান্সেস বেশি। এটা অফ করে দেবেন।